আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি মশিউর। কন্টিনিউ করো। আমি আজকে টি-ওয়েব সম্পর্কে কিছু আলোচনা করব আপনাদের সাথে। আপনারা অনেকেই জানেন এখানে যারা আছেন যে টি-ওয়েব সম্পর্কে অনেকটাই ভালো জানেন আমার মনে হয়। তারপরেও আমরা ডিসকাশন করি। ডিসকাশন করলে অনেক কিছু শিখা যাবে সেজন্য। অনেকে খুব বেসিক লেভেলে জানেন ইসিজি সম্পর্কে। এজন্য আমি খুব বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। এবং এখানে আলামিন ভাই আছেন, আদিল ভাই আছেন, উনারা অনেকটাই ভালো জানেন। এবং অনেকে এখানে আছেন যে অনেক জুনিয়র। তো উনাদের সুবিধার্থে আমি একটু চেষ্টা করব ডিটেইলস থেকে শুরু করার জন্য। তবে আমি আগেই বলে রাখছি যে আমি আসলে চাচ্ছি এটা যাতে হাফ অ্যান আওয়ার এর মধ্যে শেষ করা যায়। তাহলে যেটা হবে যে পুরাটা প্রেজেন্টেশন আ আমরা ধারণ করতে পারবো আরকি। আমি আ কিছু পাওয়ার পয়েন্ট তৈরি করেছি সেখান থেকে শুরু করি। শেয়ার স্ক্রিন। কি দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টটা? দেখা যাচ্ছে মশিউর। আচ্ছা, ঠিক আছে। T-Wave and its variation. প্রথমে আমরা শুরু করি কিভাবে টি-ওয়েভটা জেনারেট হয়। আপনারা অলরেডি জানেন এর আগে যারা ডিসকাশনে ছিলেন অলরেডি আলামিন ভাই অথবা আমিও আলোচনা করেছিলাম যে টি-ওয়েভ কিভাবে জেনারেট হয়। এটা আসলে রিপোলারাইজেশন ইলেকট্রিসিটি যেটা ভেন্ট্রিকল থেকে মেইনলি আসে। এটা ভেন্ট্রিকলের রিপোলারাইজেশনটাই আমরা ইসিজিতে টি-ওয়েভ হিসাবে দেখি। এট্রিয়ামের যে রিপোলারাইজেশন সেটা কিন্তু টি-ওয়েভ এখানে আসবে না। এটা ভেন্ট্রিকলের এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম এই ৩ টার সমন্বয়ে এই টি-ওয়েভ জেনারেটেড হয়। আপনারা একটু দেখেন যে এখানে উপরের অংশটাতে অ্যাকশন পোটেনশিয়ালটা দেখানো আছে। এটা একটা মায়োকার্ডিয়ামের অ্যাকশন পোটেনশিয়াল। মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়ামের অ্যাকশন পোটেনশিয়াল অনেকটাই সিমিলার। কিন্তু যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে যে এপিকার্ডিয়ামের অ্যাকশন পোটেনশিয়ালের ডিউরেশন অনেক শর্ট হয় এবং মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়ামের ডিউরেশন প্রায় সেম হয়। তো এইজন্য টি-ওয়েভটা যখন জেনারেট হয়, আপনারা দেখেন টি-ওয়েভটা এখানে দেখা যাচ্ছে। টি-ওয়েভটার যেই আ শেপটা এটা একটু asymmetrical হয়। ১ম দিকের অংশটা দেখেন একটু স্লারিং হয়ে আস্তে, আস্তে করে উঠছে। টিপে যাওয়ার পরে সাডেনলি ড্রপ করে। এই যে ১ম অংশটা সেটা এপিকার্ডিয়ামের জন্য হয়। টিপে যায় যখন এপিকার্ডিয়াম সম্পূর্ণভাবে রিপোলারাইজ হয়ে যাচ্ছে। পরবর্তীতে এন্ডোকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়াম এই দুটির আ রিপোলারাইজেশন যখন সম্পন্ন হয় দ্রুত তখন এটা নেমে আসে। এইজন্য এটা এসিমেট্রি হবে নরমাল ক্ষেত্রে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকশন পোটেনশিয়াল এর ফেজ 3 এর সাথে এটা কোইনসাইড করতেছে। এটা আমাদের হচ্ছে জেনারেল একটা ওভারভিউ টি-ওয়েভ জেনারেশন। টি-ওয়েভ এর বিভিন্ন অ্যাক্সিস আছে। আমার মনে হয় ওদিকে না যাই। এটার অ্যাক্সিস থাকে সাধারণত 45 ডিগ্রি প্লাস মাইনাস কিউআরএস এর অ্যাক্সিস। এটার অ্যাক্সিস আপনারা জানেন যে অন্যান্য ওয়েভের মতো টি-ওয়েভ, পি-ওয়েভ প্রত্যেকটারই অ্যাক্সিস আমরা আইডেন্টিফাই করতে পারি। অ্যাক্সিস আইডেন্টিফাই করার যে সূত্র আছে সেগুলোর মাধ্যমে। সিমিলার, অনেকটাই সিমিলার। যেটা হচ্ছে যে আমাদের ফ্রন্টাল যে প্লেন আছে, ফ্রন্টাল প্লেনের মাধ্যমে আমরা এগুলো অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি। কিন্তু আমার মনে হয় ওইদিকে আমাদের যাওয়ার আপাতত নেই। এখন আসেন যে কি হইতে পারে? টি-ওয়েভ কি টাইপ হতে পারে? প্রথমে আমি বলে নিই যে টি-ওয়েভ সাধারণত asymmetrical হয়। প্রথমটা চেয়ে উঠবে, দ্বিতীয় অংশটা রেপিলার এবং হচ্ছে একটা নরমাল টি-ওয়েভ এর প্যাটার্ন। তারা টি-ওয়েভ আর কি ধরনের হতে পারে? টি-ওয়েভটা যেটা আর ওয়েভের সাথে ধরে আর ওয়েভের সমান হয়ে যাচ্ছে এবং এটাও হাইপার টি-ওয়েভ টি-ওয়েভ ইনভার্সন আছে কেমিক্যালি ইনভার্টেড। এখানে দেখা যাচ্ছে যে টি-ওয়েভ কিন্তু এটা এতটা ডিপ না, আগেরটাতে কম। এখানে শ্যালো টি-ওয়েভ ইনভার্সন
টি ওয়েভ, এটা হচ্ছে ফ্ল্যাট অর ফ্ল্যাটে। তো এইগুলি টি ওয়েভ পেতে পারি। এই ধরনের জিনিসগুলি আমরা পেতে পারি নরমাল অর অ্যাবনর্মাল। এখন ইন্টারেস্টিংলি দেখেন কিন্তু নরমাল অ্যাবনর্মাল দুই ক্ষেত্রে ভাবে থাকতে পারে। দেখে কখনোই নিশ্চিতভাবে কিছু, কিন্তু আমরা এই হওয়া অথবা ইনভার্সন হওয়া এগুলোর মধ্যে থেকে কিছু জিনিস পার্থক্য করে নিয়ে দেখতে পারি কি কি ডিফারেন্স থাকলে আমাদের একটা ইনভার্সনটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আর কি জিনিস থাকলে একটা ইনভার্সনটা নরমাল থাকছে, অথবা কি জিনিসের প্যাটার্ন দেখে আমরা একটা টিওয়ে বলছি, আবার আরেকটা স্যার একটু ইন্টারাপ্ট করব। স্যার কথা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। তাই জি স্যার। এখন কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে স্যার, একটু আগে একটু ভাঙা ভাঙা আসছে স্যার, প্রত্যেকটা কথা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বোঝা যাচ্ছিল না। আচ্ছা, সম্ভবত ইন্টারনেটের প্রবলেমের জন্য হয়েছে। তাহলে আমি কি আবার প্রথম থেকে বলবো নাকি এই স্লাইড থেকে বলবো? একটু প্রথম থেকে বললে ভালো হতো, কারণ প্রথম থেকে এটা শুরু হয়েছিল। আহা, তা আলামিন ভাই আপনি কি শুনতে পাইছেন সবগুলি কথা? মশিউর, মোটামুটি কেটে কেটে বুঝতে পারছি আসলে। ওয়েল, আমার মনে হয় একটা স্লাইড বা দুইটা স্লাইড পিছন থেকে কন্টিনিউ করতে পারো, বিকজ ইউ হ্যাভ শর্ট অফ টাইম। জাস্ট এই স্লাইডটা থেকে কন্টিনিউ করলেই হবে। ওকে। আচ্ছা, আমি এখানে যারা শুনতে পাননি, আমার মনে হয় কারো ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে একটু বেশি। এই জন্য আমি আবার একটু রিপিট করছি যে এখানে দেখেন যে টি ওয়েবের যে প্যাটার্ন গুলি, কি কি ধরনের টি ওয়েব প্যাটার্ন হতে পারে। প্রথম যেটা এ দেখা যাচ্ছে, প্যাটার্ন বি থেকে শুরু হয়েছে। যেমন এখানে আমি দেখতে টল পিক টি ওয়েব, হ্যাঁ। সি তে ডিপ টি ওয়েব, টি ওয়েব ইনভার্সন আছে, সিমেট্রিক বাট এটা ডিপ না। এখন কি শোনা যাচ্ছে? যিনি শুনতে পাচ্ছিলেন না, একটু বলবেন যে শুনতে পাচ্ছেন কিনা। না স্যার। মশিউর, তোমার কি ইন্টারনেট কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে বা না, আমি রাউটার? আচ্ছা, দাঁড়ান, আমি একটু দেখি। আমার ইন্টারনেট তো ফাইন, কানেকশনের যে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে। ওকে ওকে, কন্টিনিউ করো। হ্যাঁ, হয় এর চেয়ে ভালো হবে না আর কি। তাহলে শুরুতে এটা, মাইক্রোফোনটা একটু দূরে ছিল। আচ্ছা এটা হতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু ধরে নিয়ে কথা বলতেছি। এখানে তাহলে প্যাটার্ন গুলো দেখা যাচ্ছে যে এখানে ইনভার্সন সি ডি আর ই। সি আর ডি তে হচ্ছে যে দেখেন, সি তে হচ্ছে ডিপ টি ওয়েভ ইনভার্সন, ডি তে টি ওয়েভ ইনভার্সন সিমেট্রিক্যালি বাট নট ডিপ। ই হচ্ছে আপনার এটা শ্যালো টি ওয়েভ ইনভার্সন বলে, শ্যালো টি ওয়েভ ইনভার্সন। এফ হচ্ছে বাইফেসিক টি ওয়েভ, জি ফ্ল্যাটেন টি ওয়েভ। তাহলে এই ধরনের প্যাটার্ন থাকতে পারে। এখন আসেন যে রিপিটলি আমরা একটু যাই এই স্লাইডটাতে, যে কিছু কিছু টি ওয়েভ, মানে টি ওয়েভের এই সব ধরনের প্যাটার্ন থাকার পরেও আপনি এটা বলতে পারবেন না কখনো ফর শিওর যে এটা অ্যাবনর্মাল বা নর্মাল। করার চেষ্টা করি পেশেন্টের হিস্ট্রি থেকে, পেশেন্টের প্রেজেন্টেশন গুলি দেখে, যে আসলে এটা কি অ্যাবনর্মাল নাকি নর্মাল, এটা টল আছে, এটা কি অ্যাবনর্মাল নাকি নরমাল, এগুলো আমরা আলোচনা করব। দেখেন ইনভার্সন টল টি ওয়েভ, ইনভার্টেড টি ওয়েভ প্রত্যেকটা কিন্তু নরমাল অ্যাবনর্মালে থাকতে পারে। আমরা পরের স্লাইডটাতে যাই। আমরা প্রথমে নরমাল ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করি। কখন কখন আমরা নরমাল দেখলে কি কি জিনিস দেখলে আমরা এটাকে নরমাল বলবো। টি ওয়েভ দেখা মাত্রই, টি ওয়েভের ইনভার্টেড অবস্থা অথবা টল টি ওয়েভ দেখা মাত্রই আমাদের এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই যে এটা টি ওয়েভ, এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে টল টি ওয়েভ আমরা কোনটাকে বলি। যদি লিম্ব লিডে 5 গড় থেকে 6 গড়ের বেশি টি ওয়েভটার ইয়া থাকে, হাইট থাকে, তাহলে এটাকে বলা হয় টল টি ওয়েভ। আর যদি চেস্ট অথবা প্রিকর্ডিয়াল লিডগুলিতে 10 থেকে 12 মিলিমিটার অথবা স্মলেস্ট স্কোয়ারের বেশি এটা টল থাকে, তখন এটাকে বলা হয় টল টি ওয়েভ। ইনভার্সন তো এটা জানেনি, যখন এটা আইসোলেটেড লাইন থেকে যখনই এক গড় নিচে আসবে এটাকে আমরা ইনভার্সন বলবো। ফ্ল্যাট থাকাটা একটা অ্যাবনর্মালিটি, এগুলো আমরা সব আলোচনা করব, কখন এটাকে অ্যাবনর্মাল বলবো কখন নর্মাল বলবো। এখন আসেন যে নর্মাল ভেরিয়েন্টস অফ টি ওয়েভ, যেটা নর্মালি ইনভার্সন থাকতে পারে, সেটা নিয়ে আমরা একটু দেখি।
নরমালি থাকতে পারে V1 থেকে V3 তে, এবং এটাকে বলা হয় পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন টি-ওয়েভ ইনভার্সন। ইউজুয়ালি ফিমেলদের থাকে। এখানে হয় যেটা V1 থেকে V3 তে আপনার টি-ওয়েভটা ইনভার্টেড থাকবে, এবং পেশেন্টের সাধারণত আপনার এটা ফিমেল হবে, ইয়াংদের হয়, ইয়াং ফিমেলদের বেশি হয়। পেশেন্টের আপনি ক্লিনিক্যালি আপনাকে আলাদা করতে আপনি পারবেন না, তবে যদি আপনি হিস্ট্রি না নেন তাহলে এটা আলাদা করা পসিবল না। ইউজুয়ালি যদি দেখেন যে এজ এবং সেক্স দুইটা ফিমেল এবং হচ্ছে এটা একটা ইয়াং পেশেন্ট এবং এই ধরনের টি-ওয়েভ ইনভার্সন আছে, সিমেট্রিক্যালি ডিপ না, তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে এটা টি-ওয়েভ ইনভার্সনটা মানে এটা প্যাথোলজিক্যাল না, সিমেট্রিক্যালি ডিপ না। আমি এটা আসতেছি সিমেট্রিক্যাল এন্ড ডিপ কি জিনিস পরবর্তীতে। তাহলে B1 থেকে B3 তে নরমালি থাকতে পারে, এটাকে বলা হয় পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন টি-ওয়েভ ইনভার্সন। স্লাইড আমি পরে ইসিজি দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা ভেরিয়েন্ট হতে পারে যে নরমালি এটা হচ্ছে যে টি-ওয়েভ সবসময় আর ওয়েভকে ফলো করে এবং এস ওয়েভকে ফলো করে। ধরেন যে আপনার আর ওয়েভ টল, তাহলে কিন্তু টি-ওয়েভ আর ওয়েভের সাথে সাথে টল হবে। আবার যদি দেখা গেল যে আর ওয়েভটা শর্ট, এটা হাইট কম আছে, তাহলে দেখা যাবে টি-ওয়েভটা কিন্তু সেই অনুযায়ী ইনভার্টেড হয়ে যেতে পারে। একটা জেনারেল কনভেনশন হচ্ছে যদি আর আর এস এর যে রেশিও এটা একের নিচে হয়, তাহলে এটা আপনি টি-ওয়েভ ইনভার্সন অথবা ফ্ল্যাট পেতে পারেন। এটা নরমাল ভেরিয়েন্ট। যে লিডগুলোতে এরকম আর এর হাইট কম, এস এর হাইট বেশি, সেক্ষেত্রে আপনি টি-ওয়েভ ইনভার্সন অথবা ফ্ল্যাট পেতে পারেন। এতে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। আরেকটা ভেরিয়েন্ট, নরমাল ভেরিয়েন্ট হচ্ছে যে আপনার পেশেন্টের যে এভিআর লিড, সেই এভিআর লিডে নরমালি কিন্তু টি-ওয়েভ ইনভার্টেড থাকে। ইউজুয়ালি সবগুলি ইনভার্টেড থাকবে, যেমন পি কিউআরএস, সুতরাং টিও এটার সাথে থাকবে। ওইটাকে দেখে কখনো প্যানিকড হওয়া যাবে না। এই যে নরমাল ভেরিয়েন্ট টি-ওয়েভ ইনভার্সন গুলো সাধারণত ব্ল্যাক আফ্রিকান, ইয়াং ব্ল্যাক আফ্রিকানের মধ্যে বেশি পাওয়া যেতে পারে। এছাড়াও আরো দুটা কন্ডিশনে আমরা নরমাল ভেরিয়েন্ট অফ টি ইনভার্সন পেতে পারি, যেমন কেউ যদি হাইপার ভেন্টিলেট করে তাহলেও কিন্তু টি-ওয়েভ ইনভার্সন হতে পারে। বেশি বেশি লম্বা লম্বা শ্বাস নিল, শ্বাস নেওয়ার পরে ইসিজি করতে গেল, হ্যাঁ, তখনও কিন্তু আপনার টি-ওয়েভ ইনভার্সন থাকতে পারে। সুতরাং এই ক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে। অনেক সময় কিন্তু অনেকে হেলিঙ্গারিং করার চেষ্টা করে যে আমার মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হচ্ছে, যদি জেনে যায় মেডিকেল পার্সোনাল হয় সে এরকম করতে পারে। আমি একটা পেশেন্ট পেয়েছি এরকম, সে সিসিও তে ভর্তি হওয়ার আগে হাইপার ভেন্টিলেট করে আসছে এবং সিসি করে দেখা গেছে টি-ওয়েভ ইনভার্সন ফ্ল্যাট হয়ে আছে। সুতরাং এটা নরমালি হতে পারে। পোস্টপ্রান্ডিয়াল হেভি মিলের পরে টি-ওয়েভ ইনভার্সন হতে পারে। এখন আসেন এইসিজিটা। এইসিজিটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে রেসপন্স আসলে বোঝা যায় না যে কে দেখতেছে না দেখতেছে। এখানে দেখেন যে হ্যাঁ মশিউল দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে দেখেন যে V1 থেকে V6 পর্যন্ত আদিল, প্রিকর্ডিয়াল লিড গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ আদিল ভাই আছে এখানে। তো এখানে আদিল হ্যাঁ মশিউরের আছে। সাথে হ্যাঁ মশিউর, তোমার যদি কমিউনিকেট করার দরকার হয় তুমি আদিলের সাথে কমিউনিকেট করো, আপনি একটু সামওয়ানকে অ্যাঙ্কর হিসেবে নাও। হ্যাঁ, আপনি হ্যাঁ কি আছেন না যাবেন? হ্যাঁ আদিল আছে, তুমি আদিলের সাথে ইয়ে করো, কারণ আচ্ছা আচ্ছা। আহ, আদিল ভাই আদিল তো হচ্ছে যে বুঝছেন না, আদিল ভাই তো বুঝছেন, আর হ্যাঁ অনেকে জুনিয়র আছে যারা ওরা হয়তো বুঝবে ঠিক না। আছে। আদিল রেসপন্স করে, হি ক্যান রেসপন্ড ভেরি ওয়েল। হ্যাঁ আদিল ঠিক ভাই, আছে, আপনার যদি আপনি মানে হ্যাঁ তরফ থেকে বলেন আর কি, যে কোনো কিছু যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে মশিউর। হ্যাঁ। যেমন এখানে দেখা ঠিক যাচ্ছে আছে। এই সিজিটা, এটা আসলে একটা 14 বছরের ইয়াং ইয়াং বয়ের একটা ছবি। 14 বছরের একটা বয়, যার আপনি দেখেন প্রিকোডিয়াল লিড গুলি একটু আপনারা দেখেন দ্রুত, জাস্ট হচ্ছে টি ওয়েভ গুলি দেখেন, অন্যগুলি দেখলে ইয়ে খেয়ে হারিয়ে ফেলবেন। দেখেন থেকে V1 V2 V3 সবগুলিতে টি ওয়েভ ইনভার্টেড, V4 5 রাইট 6 টি ওয়েভ আপরাইট। সুতরাং এখানে আপনার দেখে বলতে মনে হতে পারে যে কি হলো, এই পেশেন্টের তো তাহলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে, অ্যান্টেরোসেপ্টাল মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। রাইট আসলে ব্যাপারটা তাই তা না। কারণ হচ্ছে এক নম্বরে আমি প্রথমে বলে দিয়েছি বয়সটা ইম্পর্টেন্ট। এখানে এই পেশেন্টের বয়স 14 বছরের একটা ছেলে যে টিনেজার, তার কি হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? বোঝা যাচ্ছে না। ওয়েট করে রাখেন। হ্যাঁ ঠিক আছে মশিউর কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলে কি কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এখানে দেখেন যে টিউব গুলো ইনভার্টেড, এটা ইয়াং পেশেন্ট, এবং ইয়াং পেশেন্ট মানে হচ্ছে 14 বছরের টিনেজার। এসব Right. পেশেন্ট এবং দেখেন যে একটু আরএসআর প্যাটার্ন আছে V1 এ V2 তে। তো এই জিনিসটা আসলে কি, ইয়াং পেশেন্টের একটা আরবিবি প্যাটার্ন থাকে
ইয়াংদের ক্ষেত্রে, এবং তাদের ওইটার সাথে একটা টিউব ইনভার্টেড থাকে। এটা এমন, এবং এইটাকে এমনকি এক্সটেন্ড করতে পারে V1 থেকে V6 পর্যন্ত। হ্যাঁ, জন্মের পরে কিন্তু এগুলি সব ইনভার্টেড থাকে, 4, 5, 6 এগুলি ইনভার্টেড থাকে। আস্তে আস্তে ইনভার্সনটা V6 থেকে কমতে 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 আপনার এই যে V1 পর্যন্ত আসে এবং ভেনিশ হয়ে যায়। অনেকের হয় কি এটা যায় না, এটা থেকে যায়। এটাকে বলা হয় পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন ইসিজি। যেমন দেখেন এই পরের ইসিজিটা দেখেন, এটা একটা 25 বছরের একটা ফিমেলের ইসিজি ধরেন, এবং তার ইসিজির ক্ষেত্রে দেখেন যে Okay, এখানে fine. V1, V2, V3 তে টি ওয়েভ ইনভার্টেড আছে এবং 4, 5, 6 ওকে। তাহলে কি ওনার সাথে দেখেন এই পেশেন্টের ইসিজির সাথে প্রিভিয়াস ইসিজিটার মিল আছে, এবং এই জিনিসটাকে বলা হয় পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন ইসিজি। একটা ইয়াং পেশেন্ট, ইয়াং মানে হচ্ছে আফটার টিনেজ, despite that patient is having T wave inversion, তাহলে এটা কি পারসিস্ট করতেছে টি ওয়েভটা, এটাকে বলা হয় পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন। এটা একটা নরমাল। মশিউল ইউজুয়ালি কত বছর বয়সে এটা পারসিস্ট করে না, কত বছর বয়সের পরে এটা পারসিস্ট না করার কথা? এটা আসলে ভেরি করে, পার্সন টু পার্সন ভেরি করে। সাধারণত এই ধরনের প্যাটার্ন গুলো 14-15 বছর পর্যন্ত থাকার কথা, এরপরে থাকার কথা না। কিন্তু যদি থাকে তাহলে এটা আমরাকে পারসিস্টেন্ট প্যাটার্ন বলবো। তবে আমরা যে চাইল্ডের ডেফিনেশন জানি 18 বছর পর্যন্ত আমরা চাইল্ড বলি, আমার মনে হয় 18 বছরের পরে যদি কাউকে এরকম দেখি তাকে এটা লেবেল করাটা ভালো, যুক্তিসঙ্গত হবে আর কি, পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন। তো এর আগে যদি হয় তাহলে এটাকে জুভেনাইল প্যাটার্নই বলতে হবে। ওকে, এটা হচ্ছে V1 থেকে V3 ক্ষেত্রে, যেটা আমি প্রথম দেখিয়েছিলাম। এটা নরমালি থাকতে পারে, ফিমেলের বেশি স্পেশালি থাকতে পারে। তারপরে আসেন যে দ্বিতীয় যে কথাটা বলেছিলাম যে RS এর প্যাটার্ন দেখে, আর এর হাইট কত, এস এর হাইট কত, এই দুইটা দেখে আমরা টি ওয়েভ কি ইনভার্টেড থাকতে পারে কিনা অথবা ফ্ল্যাট থাকতে পারে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। দেখেন আমি দুইটা মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, অন্যগুলো দেখার দরকার নেই। 3 দেখেন, প্রথমে 3 তে পেশেন্টের আর এর হাইট কম, এস এর ডেপথ অনেক বেশি, এবং এই কারণে তার টি ওয়েভটা অটোমেটিক্যালি অনেকটাই নিচে নেমে আসছে এবং ইনভার্টেড। V1 এ দেখেন এখানেও কিন্তু আর এর হাইট এস এর হাইটের চেয়ে কম। তো এই দুইটা ক্ষেত্রেই হচ্ছে পেশেন্টের টি ওয়েভ ইনভার্টেড থাকাটা স্বাভাবিক, এখানে প্যানিক হওয়ার কিছু নেই। যদি এই ধরনের কিছু পাই আমরা টি ওয়েভ ইনভার্টেড, তাহলে আমরা আর এস দেখে এটা বুঝতে পারবো। তবে এই যে একটা জিনিস লক্ষ্য করেন যে এই পর্যন্ত আমরা যে কয়টা টি ওয়েভ ইনভার্টেড দেখেছি, প্রত্যেকটা টি ওয়েভ ইনভার্সন কিন্তু অ্যাসিমেট্রিক্যাল। এটা কি লক্ষ্য করছেন আদিল ভাই? এখানে দেখেন হ্যাঁ। টি ওয়েভটা ইনভার্টেড, প্রথম অংশটা কিরকম শোল্ডার হয়ে Asymmetrical. আসছে, অ্যাসিমেট্রিক্যাল। সুতরাং অ্যাসিমেট্রিক্যাল হওয়াটা এটা একটা নরমাল Right. প্যাটার্নের মধ্যে পড়ে, এবং এই জিনিসটাই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্রত্যেক পরে। ক্ষেত্রেই আপনারা দেখবেন যে অ্যাসিমেট্রিক্যাল থাকবে। এবং আমি এটা শেষ পর্যন্ত যে স্লাইড দেখাবো সেখানেও অনেক সুন্দর একটা ইসিজি থাকবে, যেখানে আপনারা দেখবেন যে অ্যাসিমেট্রি হওয়ার কারণে একটা অনেক ডিপ টি ওয়েভ ইনভার্সন আমরা এটাকে আপনারা বলতেছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা So এই পর্যন্ত asymmetrical T-wave হ্যাঁ। asymmetrical T-wave inversion থাকলে সেটা নরমাল ধরবো আমরা। হ্যাঁ, সেটা আরো নরমাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আরো পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন সেটা অবশ্যই জাজ করবে, যে আপনি যদি ক্লিনিক্যালি পেশেন্ট বলতেছে সিভিয়ার চেস্ট পেইন বলতেছে, রেডিয়েশন আছে, তাহলে আমরা তো ওইটাকেও আমাদের নরমাল না অ্যাবনরমাল ধরে চিন্তা করতে হবে। কিন্তু আমি একটা বলতেছি যে পেশেন্টের কোনো কমপ্লেইন নেই, অ্যাসিম্পটোমেটিক, ইসিজি করছে, বয়স, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, এই পেশেন্টটা যখন আমি মশিউল, জি ডক্টর মশিউল, জি ভাইয়া ভাইয়া কোনো মশিউল এখানে আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্সে একজন রিকোয়েস্ট করছেন যে মনে হয় ফরেনার কিছু স্টুডেন্ট আছে, একটু স্লোলি বললে তাদের জন্য ভালো হয় মনে হয়। ও আচ্ছা, ফরেনার। চ্যাট বক্সে বলা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি আমি লিখেছে ইংলিশে ফরেনার বলবো? জন্য একটু আমি কি ইংলিশে বলবো তাহলে কি ওদের সুবিধা হবে? ইংলিশে বলার কথা অবশ্য বলে নাই কেউ, আপনি আচ্ছা, মনে হয় slowly একটু বলবো। বাংলাতেই বলেন, কিন্তু একটু স্লোলি গেলে মানে ওদের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লো বলছি। জি, আহ, কারণ এখানে আমি আসলে এই জিনিসটাতে খুব বেশি মশিউল, আজকে প্রথম আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছি যে ফরেন স্টুডেন্টদের, if there are a lot of foreign students, we will arrange separate session for them, and right at this moment you can go a bit slow, and actually most of our students prefer Bengali language because this is easy for their understanding. আলামিন,
Yes, Adil. আলামিন, আমার মনে হয় এখানে বাংলাতেই চলো, কিন্তু ফরেনার যারা আছে বাংলাটাই ক্যাপচার করতে একটু সময় লাগে তো। তো মশিউল যদি একটু একটু স্লোলি বাংলাতেই বলে তাহলে মনে হয় বেটার হবে। ইংলিশের দরকার I নেই, will আলাদা করে ইংলিশের request দরকার নেই প্রেজেন্টেশন, বাংলায়। আচ্ছা আমার ভিডিও কি Adil, I will request our foreign students particularly to contact with me, and if there are good number of foreign students, we will arrange particularly English session for them. Okay. Yeah, Until then, please try to continue yeah, thank you. concentrate on হ্যাঁ, Bengali. ঠিক আছে। That will be continued slowly. ইনভাইট, Okay. আচ্ছা আমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছি না, ওকে। হ্যাঁ, ভিডিওটা দেখা যাচ্ছে না। Okay, Moshul, continue করো। আচ্ছা আচ্ছা পেয়েছি। তাহলে আদিল ভাই আচ্ছা স্লো বলতে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লো বলছি। ইন কেস যদি প্রবলেম হয় তাহলে আলামিন ভাই এটা হ্যাঁ, ব্যবস্থা করবে। আমি এই পর্যন্ত যতটুকু মশিউল ফুল স্ক্রিন করে নিলে ভালো হয়। পাওয়ার পয়েন্টে মানে ফুল স্ক্রিনে নেই, ফুল স্ক্রিনে দিয়ে দেন। Okay. আমরা এই পর্যন্ত যেটা আলোচনা করলাম অলরেডি আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমার মনে হয় একটু পরে কেটে যাবে। আমি চাচ্ছিলাম যে হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ করতে, পসিবল হবে না। Okay, carry on, Moshul. আমি এই পর্যন্ত যেটা আলোচনা করলাম যে এটা টি ওয়েভ ইনভার্সন নরমাল ভেরিয়েন্ট। এ পর্যন্ত আশা করি কারো কোনো কোশ্চেন নাই, বা আদিল ভাই আপনি তো সব ইয়েটা বুঝছেন না আমার যেটুকু বলছি। তাহলে আমি হ্যাঁ, শুরু করি যে নরমাল টি ওয়েভ কখন টল হতে পারে, ঠিক আছে। টি ওয়েভ কখন টল হতে পারে, নরমাল ভেরিয়েন্ট। আচ্ছা এটা খুব বেশি কঠিন কিছু না, খুব অল্প কিছু ক্ষেত্রে এরকম টল হতে পারে, বিশেষ করে ইয়াং পেশেন্ট যারা, তাদের টি ওয়েভটা টল হতে পারে। আমরা জানি যে ট্রিকোডিয়াল লিডে 10 থেকে 12 গড় পর্যন্ত যদি হয়, অথবা যদি লিম্ব লিডে 5 থেকে 6 গড়ের বেশি বড় হয়, তাহলে এটাকে আমি টি ওয়েভ টল বলবো। কিন্তু ইয়াং পেশেন্টের ক্ষেত্রে এর এক্সেপশন আছে, 15 পর্যন্ত হতে পারে। আমি 15 দেখেছি, 20 পর্যন্ত দেখিনি, 15 পর্যন্ত হতে পারে। ইয়াং অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে সেটা হতে পারে। স্পেসিফিক্যালি আর্লি রিপোলারাইজেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আর ওয়েভটার হাইট একটু বেশি থাকে। আমি একটা ইসিজি দেখাই। এটা যেমন দেখেন যে একটা এসিম্পটোমেটিক মিডল এজ মেল পেশেন্ট। একটু আপনারা পুরাটা এট এ টাইম দেখার দরকার নাই, শুধু প্রিকোডিয়াল লিডগুলি দেখেন, V1 থেকে V6 পর্যন্ত। V1 এ দেখেন টি ওয়েভ ইনভার্সন আছে। আমি একটু আগে টি ওয়েভ নরমাল ইনভার্সন, টি ওয়েভের নরমাল ভেরিয়েন্ট যেখানে ইনভার্সন থাকতে পারে সেটা আলোচনা করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কেন টি ওয়েভটা ইনভার্টেড আছে। আদিল ভাই ডিপ এসওয়েভ আছে এখানে। হ্যাঁ, ডিপ এস ওয়েভ হ্যাঁ, এসওয়েভটা ডিপ আছে এখানে, আর এর হচ্ছে তুলনায় আর, হ্যাঁ, এবং আর এর এবং হাইট টিউবটা ইয়েই মনে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। টি ওয়েভটা অনেকটাই অ্যাসিমেট্রিক্যাল মনে হচ্ছে, কিন্তু যেখানে ওখানে ডিপ টি ওয়েভ এস ওয়েভ আছে এবং আর এর হাইট কম, সুতরাং এক্ষেত্রে এটা আমি নরমাল ভেরিয়েন্টটা ধরে নেব। শুধু একটা লিডে হতে পারে না এরকম টি ওয়েভ ইনভার্সন দিয়ে কোনো কিছু মিলানো হয় না। 2 নম্বরে আমি আসি V2 তে। যদি আমি এটাকে বেজ লাইন ধরি, তাহলে এখান থেকে আমি হিসাব করি, এখানে 10, প্রায় 10 গড়। V3 তে আসি, এটা যদি আমার আইসোইলেকট্রিক লাইন হয় তাহলে প্রায় 13 ঘর। সুতরাং 14 তো V4 এ দেখি এখানে আমার এরকম 13 ঘর বা 14 ঘরের মতো আছে। এই জিনিসগুলি তাহলে কি হলো, আমরা যে বললাম যে 12 ঘরে বেশি হবে না, এখানে তো অনেক বেশি হচ্ছে। তাহলে আমরা কিভাবে দেখছি সেটা, যে এটা কি ওনার যে টল টি ওয়েভ, এটা কোনো ধরনের হাইপার ইকুয়েট এমআই অথবা সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমা, এগুলি কোনো কিছু আছে কিনা আমরা কিভাবে বুঝবো? এখানে বোঝার জন্য যেটা ইন্টারেস্টিং পয়েন্ট যে জিনিসগুলি সেগুলি হচ্ছে, দেখেন এখানে শুধু টি ওয়েভটাই আপরাইট আছে। কারো একজনের মনে হয় মাইক্রোফোনটা অন করা আছে, একটু যদি কাইন্ডলি বন্ধ করতে। V3 তে বিট এই যে প্রিকোডাল এগুলো যে আর আর টি এর হাইট যে অনেক বেশি, এখানে দেখেন এটার সাথে কিন্তু অন্য ধরনের অ্যাস্টিগুলেশন অথবা টি ওয়েভ। মশিউল, সবাইকে মিউট করে দাও তুমি, হ্যাঁ, পার্টিসিপেন্ট। এটা দেখতেছিলাম, এটা ফুল আস্তে আস্তে। আচ্ছা আমি
তাহলে এখানে দেখেন যে সাথে কোনো ধরনের সিগনিফিকেন্ট এসটি এলিভেশন অথবা কিউএব নেই, এবং যদি আমরা চিন্তা করি যে এটা খুব একটা সেই ক্ষেত্রে কিন্তু দেখেন ডিফিউজলি টিওএব এর মধ্যে যে না সবগুলো লিড টিওএব তাহলে আমরা হাইপারকিলেমিয়া চিন্তা করতে পারি। সুতরাং এটা একটা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, এবং সবচেয়ে বড় কথা পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, মিডল এজ ম্যান, এবং আরেকটা ইন্টারেস্টিং যে এগুলি B2, 3, 4 এই এলাকায় হচ্ছে, যেটা আর্লি রিপোলারাইজেশন সাধারণত এসব জায়গায় বেশি থাকে, এবং পেশেন্টের এসটি গুলো হালকা হালকা ওঠা আর্লি রিপোলারাইজেশনের প্যাটার্নে। তো এই জিনিসগুলো থাকলে আমরা বলতে পারবো যে পেশেন্টের যে টি ওয়েবটা টল আছে এটা একটা নর্মাল ভেরিয়েন্ট, সুতরাং আর্লি রিপোলারাইজেশনের সাথেই এই রোগীটার আছে। ইয়াং পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু এরকম আমরা পেতে পারি, টল টি ওয়েব থাকতে পারে, এবং পেশেন্টের সিম্পটম না থাকলে আমাদের এখানে প্যানিক হওয়ার কিছু নেই। তো এটা আমরা আমাদের এই নরমাল ভেরিয়েন্ট, ইনভার্সন এবং টল টি ওয়েব এগুলো আমরা আলোচনা করলাম। এখন আমি একটা অ্যাবনরমাল টি ওয়েব যে প্যাটার্ন গুলো ইনভার্সন, টল টি ওয়েব এবং ডিফারেন্ট বাইফেসিক, ক্যামেল হাম্প, এগুলো অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে প্রত্যেকটা শুরু করছি। প্রথমে আমার মনে হয় যিনি চ্যাট বক্সে জিজ্ঞেস করেছিলেন মশিউর, যিনি চ্যাট বক্সে জিজ্ঞেস করেছিলেন এটা হাইপার ক্যালেমিয়া কিনা, তিনি কি কনভিন্সড তিনি যে এটা হাইপার ক্যালেমিয়া কেন নয়? ও আচ্ছা, আমি তো ডক্টর মাহবুব আলী। ডক্টর মাহবুব, ইজ ইট হাইপারক্যালেমিয়া? আচ্ছা, একটু আপনি একটু আনমিউট হলে একটু যদি জানাতেন যে কোনো সমস্যা হয়েছে কিনা বোঝার জন্য কোন কিছু। আচ্ছা, ঠিক আছে। ওকে, তিনি কনভিন্সড। তাহলে এখানে চ্যাট বক্স আছে, এটা আমি দেখতে হবে। অ্যাবনরমাল টি ওয়েবটা, এখন আমরা একটু অ্যাবনরমাল টি ওয়েব নিয়ে আলোচনা করব। নরমাল টি ওয়েব কি কি ভেরিয়েন্ট হতে পারে এটা আলোচনা হয়েছে। অ্যাবনরমাল আমরা প্রথমে ইনভার্টেড টি ওয়েব নিয়ে একটু আলোচনা করি। আমি প্রথমেই বলেছিলাম ডক্টর আদিল, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি যেটা ওনাকে বলেছিলাম যে ডিপ টি ওয়েব ইনভার্সন হবে। যদি ডিপ টি ওয়েব ইনভার্সন থাকে তাহলে আমরা ধরে নেব যে পেশেন্টের টি ওয়েব ইনভার্সনটা অ্যাবনরমাল। এখন আসেন যে ডিপ টি ওয়েব বলতে কি বোঝানো হয়। ডিপ মানে হচ্ছে the depth of the T web must be more than 2 millimeter, that is 2 smaller square. আর আরেকটা কথা একই সাথে বলেছিলাম, সিমেট্রিক্যাল হবে নাকি এসিমেট্রিক্যাল। নরমালে এসিমেট্রিক্যাল টি ওয়েব ইনভার্সন, কিন্তু অ্যাবনরমালে সিমেট্রিক্যালি হয়। সিমেট্রিক্যাল মানে হচ্ছে যদি আমরা টি ওয়েবের মাঝখান দিয়ে একটা লাইন ড্র করি তাহলে রাইট এবং লেফট দুইটা সমান সমান হবে, মিরর ইমেজ হবে, একটার সাথে আরেকটা মনে হবে মিরর ইমেজ। এবং এই দুইটা জিনিস যদি থাকে, ডিপ এবং সিমেট্রিক্যালি টি ওয়েব ইনভার্টেড থাকে, তাহলে আমরা এটাকে অ্যাবনরমাল হিসেবে ধরে নিতে বাধ্য হব। এবং আমরা মোস্ট কমনলি যেসব কারণে পাই সেটা হচ্ছে ট্রান্সমুরাল ইস্কেমিয়া 1 নম্বর, অথবা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া 2 নম্বর হচ্ছে যে এইচসিএম, স্পেসিফিক্যালি এপিক্যাল ভ্যারাইটি। নরমাল ভ্যারাইটির যে এইচসিএম আছে সেখানে কিন্তু ডিপ টিউব ইনভার্সন নাও থাকতে পারে, এখানে ড্যাগার শেপ কিউএফ পাওয়া যায়। সুতরাং এপিক্যাল ভ্যারাইটি যেটা একটু আনকমন, সেটাতে সাধারণত সেরেব্রাল টিউব যদি কোনো কারণে আপনার ব্রেনের ইসিজি কারণে পরে বলছি যে এটা পেশেন্টের কোনো কারণে যদি প্রেশার বেড়ে যায় তাহলে এর জন্য পেশেন্টের প্রবলেম হয়। এটা অনেক মেকানিজম আছে, আমার প্রয়োজন নেই। ক্র্যানিয়াল হেমোরেজ হলো অথবা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হলো, এই ধরনের ডিপ টিউব ইনভার্সন অল থ্রু লিডস পাওয়া যায়, সেরেব্রাল টিউব। কিছু ক্ষেত্রে আপনার পাওয়া যেতে পারে এবং এগুলি অ্যাবনরমাল ইনভার্সন কিন্তু কার্ডিয়াক সাউন্ডটা ট্রাভেল করছে। আচ্ছা, এটা আবার এবার ধরে রাখতে হবে। কিছু আনকমন কজ আছে, নন কার্ডিয়াক কজ, সেগুলির ক্ষেত্রে আমরা টিউব ইনভার্সন পেতে পারি। এবং যেমন কারো কোনো পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন, পেনক্রিয়াটাইটিস, এইসব করে অ্যাপেন্ডিসাইটিসটা এতটা ইম্পর্টেন্ট না। টার্মিনাল কোনো ধরনের একিউট কিন্তু টিউব ইনভার্টেড থাকতে পারে, এরকম ডিপ টিউব ইনভার্সন থাকতে পারে। তারপর দেখেন যে 2 নম্বর আনকমন হচ্ছে পালমোনারি এম্বোলিজম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা ধারণা করছি যে যারা কোভিড পেশেন্ট গুলির পালমোনারি, সুতরাং আমরা এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হিসেবে দেখতে পেরেছি। চলে আসে
সাসপেক্টেড কোভিড পেশেন্ট আমরা চিন্তা করতে পারি হচ্ছে কিনা। নিউমো শোনা যাচ্ছে না? ডক্টর রহমান ওবায়দ। মশিউল শোনা যাচ্ছে, তবে সাউন্ড আসলে কেটে কেটে আসতেছে বেশ। আমি আসলে সরি, আমার মনে প্রবলেম হয় আপনার ওইখানে সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আপনার ওইখান থেকে প্রবলেম হচ্ছে। একটু কষ্ট করেন, দেখি নেক্সট টাইম যদি আমি এটা আমার এখানে পুরোটাই দেখাচ্ছে যে সম্পূর্ণ সবগুলি লাইনে আছে আর কি। Now it is going fine. Okay, carry on. হ্যাঁ, ঠিক আছে। নিউমোথোরাক্সও কিন্তু পেশেন্টের টিওব ইনভার্সন হতে পারে, ডিপ সিমেট্রিক্যাল টিওব ইনভার্সন। পেরিকার্ডাইটিস অ্যানাদার কজ অফ টিওব ইনভার্সন। মাইট্রাল ভালভ প্রলাপস অ্যানাদার কজ অফ টিওব ইনভার্সন। এগুলি কার্ডিয়াক। পেরিকার্ডাইটিস ইসকেমিয়া না থাকলেও পেশেন্টের টিওব ইনভার্সন থাকতে পারে। ইলেকট্রোলাইট ডিসঅর্ডার, অনেকগুলি ইলেকট্রোলাইট ডিসঅর্ডার টিওব ইনভার্সন থাকে, মোর কমনলি ইন হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালসিমিয়া। হ্যালো, শোনা যাচ্ছে? কেটে গেছে। ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, মশিউর হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, আচ্ছা, কন্টিনিউ করুন। মশিউল শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেটে গেছে। আচ্ছা, ড্রাগ যেমন হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অথবা অ্যান্টি এরিথমিক ড্রাগগুলি অনেকগুলি আছে। আপনারা জানেন যে যারা কার্ডিওলজিতে ক্যারিয়ার করেছেন যে কিছু অ্যান্টি এরিথমিক আছে, এগুলিতে টিও ইনভার্সন হতে পারে। তাহলে এগুলি হচ্ছে Right. আনকমন, কিন্তু কমন হচ্ছে ট্রান্সপ্লান্ট ইসকেমিয়া, এইচসিএম, এপিক্যাল ব্যারাটি, সেরেব্রাল টিউব। এই তিনটা বলতেই হবে। Cerebral tube, right. হ্যাঁ, এই তিনটা বলতে হবে। এরপরে যদি কেউ একুইট অ্যাবডোমেন বলতে পারেন তাহলে খুব ফাইন। ইলেকট্রাল ইমব্যালেন্স যেমন হাইপোক্যালেমিয়াতে আমরা অনেক পাই, এটাও কিন্তু একটা কমন জিনিস। ইলেকট্রাল ইমব্যালেন্সের মধ্যে হাইপোক্যালেমিয়া ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় এবং কনফিউজ করে পেশেন্টকে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হচ্ছে কিনা। Right. আমি কোথায় গেলাম? এই অ্যাকুট অ্যাবডোমেনে কেন হতে পারে? জি, অ্যাকুট অ্যাবডোমেনে টিওব ইনভার্সনটা কেন হতে পারে? এইটা আসলে আমার জানা নাই, তবে এটা অনেকটা মেকানিজমটা হচ্ছে আপনি যেমন হচ্ছে যে আহ, যেমন হচ্ছে সেরিব্রাল যে কজটা, পেশেন্টের যাদের হচ্ছে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে একটা মায়োকার্ডিয়াল স্ট্রেইন প্যাটার্ন হয়, মায়োকার্ডিয়াল স্ট্রেনিং হয় যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে সেরিব্রাল টিওএফ হয়। এখন একিউট অ্যাবডোমেনের পেশেন্টের ক্ষেত্রে কি এই ধরনের কোনো মায়োকার্ডিয়াল স্ট্রেইন হয় কিনা, যেহেতু এটা অনেকটাই কাছাকাছি, এটা আমার ঠিক জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে, এখানে আলামিন ভাই আছে, রাফি সম্ভবত আছে, ওদের জানা আছে কিনা? এক্স্যাক্টলি মশিউর, এই যে টি ওয়েভ যে তৈরি হয়, হুম, এটা হচ্ছে রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আচ্ছা, ইনফ্যাক্ট টি ওয়েভের একটা ভেক্টর থাকে, একটা আসলে রিপোলারাইজেশন একটা ভেক্টর থাকে। এই ভেক্টর গুলো নানা কারণে এফেক্টেড হয়। তার মধ্যে কমন হচ্ছে ইসকেমিয়া, হুম, ইনফ্লামেশন। টি ওয়েভের এই ভেক্টর গুলোর সাথে কিছু জিনিস হচ্ছে যে কিছু জিনিস এটাকে প্রভাবিত করে। এর মধ্যে একটা হচ্ছে অটোনমিক ইনারভেশন, একটা এর মধ্যে একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক, একটা একটা কন্টিনিউয়াস পাশে যে একটা ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম এটাকে কন্ট্রিবিউট করে। সো এই বিভিন্ন কারণে এই রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি দেখা দিলে টি ওয়েভের প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি প্যানক্রিয়াটাইটিসে কিভাবে টি ওয়েভ টা মানে ইনভার্সন হয়, বা কোলিসিস্টাইটিসে যে টি ওয়েভটা ইনভার্সন হয়, এই মেকানিজমটা কিন্তু কমপ্লেক্স। আমি কিছুটা জানি, কিন্তু আমার কাছে মোটামুটি পরিষ্কার না বিষয়টা। আই হ্যাভ যেমন যেটা জানি আমি আলামিন বিষয়গুলো বুঝার যে চেষ্টা করেছি, কিন্তু বিষয়গুলো ক্লিয়ার না কোনো বইতে। ক্লিয়ারলি কোথাও ওরকম আমিও পাইনি, আমিও সম্ভবত পড়েছিলাম, কিন্তু আমার শুধু মনে আছে যে ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে একটা মায়োকার্ডিয়াল স্ট্রেইন হয় একটা অটোনমিক স্টর্মিং এর কারণে, সেই জিনিসটা আমার শুধু মনে আছে, কিন্তু একুইট অ্যাবডোমেনের ব্যাপারটা আমি ক্লিয়ার না আর কি। আপনি যিনি কোশ্চেন করেছেন, আমার মনে হয় যে আর একটু যদি ডিপ কোনো জায়গা থেকে সার্চ দিয়ে বের করতে পারেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এটা ভালো হবে। আমি হচ্ছে যে লাস্ট কাপল অফ ডেজ আমি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছিলাম, হুম, যে টি ওয়েভের অ্যাবনর্মালিটিস গুলো এক এক প্রতিটা প্যাথোলজিতে কিভাবে হয়। হুম, এগুলো আসলে কোথাও নাই। আমি আমাদের বড় বই, ছোট বই, ইন্টারনেট, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করেছি। হুম। খুব এক্স্যাক্টলি পরিষ্কার করে বলার মতো কোথাও নাই। ইসকেমিয়ার ও, বা ইনফ্লামেশন, এই দুইটা বিষয় আমি বলতে
তবে অ্যাকিউট অ্যাবডোমেনে কিভাবে টি ইনভার্সন হয় এটা আসলে কোথাও পাইনি আমি। ঠিক আছে। আমার জি, যেটা থ্যাংক ইউ ঠিক আছে। সম্ভবত যেটা হতে পারে যে আসলে একটা একুইট অ্যাবডোমেন তো একটা স্ট্রেসফুল কন্ডিশন এবং প্রত্যেকটা স্ট্রেস কিন্তু মায়োকার্ডিয়ালও মতো সেখান থেকে কিছু একটা হতে পারে আর কি। এক্ষেত্রে মশরুল ভাই, হ্যাঁ রাফি। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, এক্ষেত্রে একটু আলামিন ভাই সব যা বলছেন ঠিকই আছে। আমি যতটুকু একটু ধারণা বোধ থেকে বলতেছি সেটা হচ্ছে বেসিক্যালি কিন্তু অ্যাবডোমিনাল প্যাথোলজিতে ইনফিরিয়র এবং ল্যাটারাল লিড গুলোতে স্পেশালি 2, 3, ABF এবং V5, V6 এই লিড গুলোতে কিন্তু টি ইনভার্সনটা কমন এবং বইগুলোতে কিন্তু এই লিড গুলোর কথাই বলা আছে যে স্পেশালি অ্যাবডোমিনাল প্যাথোলজিতে এই লিড গুলোতেই ইনভলভমেন্ট হয়। তো যেহেতু ইনফিরিয়র সারফেসটা ডিরেক্ট কন্টাক্ট টু দ্য ডায়াফ্রামের সাথে থাকে, এক্ষেত্রে এটার একটা অ্যাসোসিয়েশন যেটা আলামিন ভাই বলতেছিলেন যে একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে। আর হচ্ছে কনকমিটেন্ট মেটাবলিক অ্যাবনর্মালিটি, যেমন পেশেন্টের যদি হাইপোক্যালিমিয়া থাকে ডিউ টু অ্যাবডোমিনাল প্যাথোলজি, সেক্ষেত্রে সেটার পার্ট হিসেবে এটা আসতে পারে। তবে এটা ঠিক যে ডাইরেক্টলি অ্যাকিউট অ্যাবডোমেন কিভাবে ইনভার্সন করে এটা আসলেই জানা নাই। এটা একটা রাফি একটা খুব সুন্দর কথা বললো যেটা ডায়াফ্রামেটিক। থ্যাংক ইউ রাফি ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম। আর একটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। হাইপোক্যালেমিয়া। আমরা সাধারণত জানি হাইপোক্যালেমিয়া হলে যেটা হয় যে প্রত্যেকটা সবগুলো লিডই হবে, কিন্তু এক্ষেত্রে একুইট অ্যাবডোমেনে সাধারণত ইনফেরিয়র লিড আর 5, 6 এ বেশি হয়। ঠিক আছে, আমি তাহলে পরের স্লাইডে যাই। আপনারা এর আগে আদিল ভাই কে জানি একজন বলেছিলেন যে আসলে সিমেট্রিক্যাল আর এসিমেট্রিক্যাল ব্যাপারটা কি। তো আমরা একটু দেখার চেষ্টা করি সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। যেমন আপনারা এখানে টি ওয়েভ গুলি দেখেন, যদি এই যে 5 V5 এ দেখেন যেখানে আমার কার্সরটা নড়ছে, সেখানে এখানে এই যে ডান দিক এবং বাম দিক দুটা লিম্ব আছে টি ওয়েভটার, সেটা কিন্তু মিরর ইমেজ। মনে হচ্ছে যে দুইটাই একই রকম, আয়নাতে দেখা গেলে যেরকম হয়। কিছুটা শোল্ডারিং আছে, এটা আমি বলবো না যে নাই, কিন্তু অনেকটাই সিমেট্রিক্যাল এবং এটা অ্যারো হেডের মতো। যখন এরকম থাকবে দুইটা লিম্বই মিরর ইমেজ হবে, তখন এটাকে বলা হবে সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। মশরুল ভাই ইন্টারাপ্ট করতেছি। বলতো হ্যাঁ, মশরুল ভাই, ওই যে ডিপ কথাটাতে আপনি ওই যে 2 মিলিমিটার যেটা বলছেন এই জিনিসটা আমার মনে হয় একটু ক্লিয়ার করে দেন যে 2 মিলিমিটার টি ইনভার্সনটা বা আমরা বুঝবো কিভাবে? আমার ধারণা এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। মানে ডিপ এন্ড সিমেট্রিক্যাল, ডিপটা যে বললেন যে 2 ডিপটা মিলিমিটার অথবা হচ্ছে, তার হ্যাঁ, বেশি আমি যদি হয়, হ্যাঁ সিমেট্রিক্যালটা হ্যাঁ, বললাম। ডিপ হচ্ছে যে এটা এখানে কখন থেকে কি থেকে আমরা বলবো? হ্যাঁ, এটা থেকে একটু ক্লিয়ার করে দেন। জি, থ্যাংক ইউ। ডেপথ আইসোইলেকট্রিক লাইন থেকে আমাদের কতক্ষণ নিচে আসে সেটা হচ্ছে আমি হিসাব করব। যেমন এটা হচ্ছে যে আইসোইলেকট্রিক লাইন, এটা এই পেশেন্টের জন্য এটা আইসোইলেকট্রিক লাইন। এখন এখান থেকে আমি হিসাব করলে এখানে দেখেন যে এখানে কয় ঘর আছে, অনেক নিয়ার অ্যাবাউট 10 স্মলেস্ট স্কোয়ার। সুতরাং এটা অনেক ডিপ। 2 এর বেশি যদি হয় আইসোইলেকট্রিক লাইন থেকে, তখন এটাকে আমরা ডিপ বলবো। এখানে অনেক বেশি আছে, B3, 4, 5, 6 ডিপ এবং সিমেট্রিক্যালি ইনভার্টেড টি ওয়েভ। আপনারা আগের স্লাইডগুলো একটু দেখেন যে এসিমেট্রিক গুলি কেমন ছিল। তাহলে মশরুল ভাই স্লাইডটা আসতেছে না, আপনাকে দেখা যাচ্ছে। স্লাইডটা শেয়ার করুন। স্লাইড আসে না, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার। আসতেছে তো, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি। এখানে দেখেন গেল কোথায়? স্লাইডটা নিচে দেখবেন, ওইখানে টাচ স্লাইডটা সামনে স্ক্রিনে বড় হয়ে আসবে। হ্যাঁ, ওইটা দেওয়া আছে, এই যে এখানে স্লাইড শেয়ারিং, আমার শেয়ারিং দেওয়া আছে। এবার দেখা যাচ্ছে? ফুল স্ক্রিনটা চলে গেছে, মশরুল ফুল স্ক্রিন দিয়ে দিলে ভালো হয়। স্লাইড শো দেখা যাচ্ছে। এবার ফুল স্ক্রিন। হ্যাঁ ঠিক আছে। এখানে দেখেন যে এসিমেট্রিক্যাল বলেছিলাম, টিও ইনভার্সন কিন্তু এসিমেট্রিক্যাল। দেখছেন প্রথম দিকে আপনি একটা কল্পনা করেন আপনারা যে মাঝখান বরাবর একটা লাইন গেছে, এরকম একটা কল্পনা করেন। এই দিকেরটা কেমন করে স্লারিং শোল্ডারের মতো লাগতো, একটা মানুষের শোল্ডারের মতো দেখা যায়, আর এটা উপরে উঠে গেছে, সুতরাং এটা এসিমেট্রিক্যাল। অথচ এটা দেখেন এখানে কি সুন্দর, মনে হচ্ছে যে একটা অ্যারো হেডের মতো, একটা অ্যারো হেড, একটা তীরের ফলা, যেটাকে আপনি মাঝখান থেকে যদি কাটেন তাহলে দুইটা কিন্তু সমান সমান হবে, অনেকটা এরকম। সুতরাং এরকম যদি থাকে এটাকে আমরা বলবো সিমেট্রিক্যাল। আর যদি দুই স্মলেস্ট স্কোয়ারের বেশি নিচে থাকে আইসোলেটেড লাইন থেকে, তখন এটাকে বলা হয় ডিপ। দুইটা মিলে হয় ডিপ সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে পেশেন্টের তিনটা জিনিস: মায়োকার্ডিয়াল ইসকেমিয়া,
সেরিব্রাল টিউব নাকি এটা এপিক্যাল ভ্যারাইটি অফ এইচসিএম, এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এছাড়াও অনেক কিছু হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, একুইট অ্যাবডোমেন বলেছি, পেরিকার্ডিটিস, এমবিপি, patient is taking antiarrhythmic or tricyclic antidepressant. Anything can be happen, anything can be the cause of the deep tube inversion. কিন্তু আমরা প্রথমে তিনটা চিন্তা করব, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এপিক্যাল ভ্যারাইটি অফ এইচসিএম, সেরিব্রাল টিউব ইনভার্সন। এখন এই তিনটার মধ্যে কিভাবে পার্থক্য করব, আমি এটাতে যাওয়ার আগে আপনাদেরকে এটা একটু দেখাই। এটা তো দেখেছেন সবাই, দেখেন প্রথমটা আর একটু দেখেন ভালো করে। এখানে দেখেন যে টিউব ইনভার্সন কোথায় কোথায় আছে। 1 এ আছে, 2 তে আছে, 3 এফ, এখানে V3, V4, V5, V6 সবগুলিতেই টিউব ইনভার্সন আছে এবং ডিপ, শুধু 1 ছাড়া সম্ভবত সবগুলি ডিপ। সুতরাং এখানে ডিফিউজলি ডিপ টিউব ইনভার্সন আছে। সুতরাং এটা হতে পারে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এইচসিএম অথবা সেরিব্রাল টিউব ইনভার্সন। এখন ইন্টারেস্টিংলি এই পেশেন্টটা আসলে একটা মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার পেশেন্ট ছিল, কিন্তু আপনি যদি জেনারেলাইজ টিউব ইনভার্সন পান ডিপ সিমেট্রিক্যালি, তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা কি হাইপোক্যালেমিয়া নাকি সেরিব্রাল টিউব ইনভার্সন। কারণ হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে সাধারণত সিমেট্রিক লোকালাইজড টিউব ইনভার্সন হবে। লোকালাইজড ধরেন যে এন্ট্রোসেপ্টাল ইসকেমিয়া হচ্ছে, তাহলে V1, V2, V3 তে হবে, পুরা সবগুলো লিডি হবে না। সুতরাং এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার জন্য যে টিউব ইনভার্সন হবে এটা একটা লোকালাইজড প্যাটার্নে হবে, হয় ইনফেরিয়র ইসকেমিয়া, না হলে ল্যাটারাল ইসকেমিয়া, না হলে অ্যান্ট্রোসেপ্টাল অথবা অ্যান্টেরিয়র, এরকম একটা প্যাটার্নে হবে। কিন্তু এই পেশেন্টটা দেখেন সবগুলিতে আছে। সুতরাং এটা আমাদেরকে চিন্তা করতে হবে এটা কি সেরিব্রাল টিউব ইনভার্সন নাকি এইচসিএম এর পেশেন্ট, অথবা হাইপোক্যালেমিয়া হতে পারে। যদি হাইপোক্যালেমিয়া আর টিউব ইনভার্সনের প্যাটার্নটা ডিফারেন্ট হয়, সেটা আপনারা পরবর্তীতে সম্ভবত আমি দেখি আছে কিনা, যদি থাকে তাহলে দেখাতে পারবো। সেকেন্ড যেটা দেখেন একটু ভালো করে, এটা দেখার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমার মনে হয় কেটে যেতে পারে, আপনার কেটে গেলে আবার আমি কল দেবো। যে এখানে দেখেন যে সবকিছু ভিউ একটু আপনারা সবগুলি লিডই দেখেন, তবে পিকোটা লিড গুলি একটু ভালো করে দেখেন। পেশেন্টের ডিপ টিউব ইনভার্সন আছে, সিমেট্রিক্যাল বলতে পারেন, যদিও একটা উঁচু নিচু আছে, কিন্তু দুইটা লিম্বই সমান। এবং দেখেন V1 থেকে শুরু করে V6 পর্যন্ত 1, 2 সব জায়গাতে মোটামুটি আছে ডিফিউজ টিউব, সিমেট্রিক্যালি ডিপ টিউব ইনভার্সন। সাথে সাথে পেশেন্টের আর ওয়েব গুলি অনেক বড়, V1 বোঝা যাচ্ছে না, V2 দেখেন, V3, V4, V5, 6। সুতরাং এই যে আর ওয়েব গুলি বড় মানে হচ্ছে পেশেন্টের হাই ভোল্টেজ ইসিজি। এই ধরনের যদি একটা ইসিজি থাকে তাহলে এটা অনেকটা ইন্ডিকেট করে এটা একটা এইচসিএম এর পেশেন্টের ইসিজি। পেশেন্টের ইয়ে থাকবে আপনার টিউব ইনভার্সন, সাথে হচ্ছে এলবিএইচ এর প্যাটার্ন, যেটা থাকে তাহলে আমরা এইচসিএম চিন্তা করব। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এইচসিএম এ ট্রিপল টি প্যাটার্ন থাকে, ট্রিপল টি প্যাটার্ন, যেটা এভিআর এ আপরাইট টি থাকবে, আর হচ্ছে এখানে আপনার 3 তে আপরাইট থাকবে, 2 তে ডাউনওয়ার্ড থাকবে। এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা এইচসিএম বলবো। আরো কিছু ইন্টারেস্টিং জিনিস থাকে, ওখানে শর্ট পিরিয়ড থাকে, এই জিনিসটা এখানে নাই। সুতরাং অ্যাজ এ হোল যদি আপনি দেখেন যে এলবিএইচ প্যাটার্নে কারো টিউব ইনভার্সন গুলি অনেক বেশি আছে, ডিপ টিউব ইনভার্সন আছে, তাহলে এটা আমাদেরকে ধরে নিতে হবে পেশেন্টের কি এলবিএইচ উইথ স্ট্রেন নাকি পেশেন্টের এইচসিএম। কিন্তু সিমেট্রিক্যাল যেহেতু, সুতরাং আমরা এটা চিন্তা করব যে এটা এইচসিএম এর পেশেন্টের ইসিজি, স্পেসিফিক্যালি এপিক্যাল ভ্যারাইটি। মশিউল, এখানে একটা কোশ্চেন আসছিল যে এভিআর এর ব্যাপারে, এভিআর এর টিটা আপরাইট কেন আছে? ইউজুয়ালি টি তো ইনভার্টেড থাকে, টি আপরাইট কেন আছে? ইনভার্টেড থাকে, সাধারণত থাকে ইনভার্টেড থাকে, কিন্তু এইচসিএম এর এটাকে বলা হয় ট্রিপল টি প্যাটার্ন। ট্রিপল টি প্যাটার্নে এপিআর এর টিওয়াই ইনভার্টেড থাকে না, এটা আপরাইট হয়ে যায়। তো কেন হয় এই মেকানিজম অন্য কারো জানা থাকে? ট্রিপল টি পার্টগুলো একটু, একটা এভিআর এর টিটা আপরাইট হবে, আর আপরাইট হবে 2 তে ডাউনওয়ার্ড হবে, আর 3 তে আপরাইট হবে। ওকে ফাইন। সো এটা হচ্ছে একটা এইচসিএম এর ইসিজি। এটা একটা এইচসিএম এপিক্যাল ভ্যারাইটি, যেটাকে ইয়ামাগাচি ভ্যারাইটি বলে, এটা জাপানি ভ্যারাইটি আর কি। এটাতে ঠিক আছে, আমরা না যাই আগের, হ্যাঁ আগেরটাও কি এইচসিএম এর ছিল তাহলে?
না, এটা আবার HCM না। যদি দেখেন এখানে আপরাইট আছে এভিআর, হ্যাঁ? সেটাই। কিন্তু এটা কিন্তু হ্যাঁ। এটা কিন্তু একটা মাইক্রোলিস্কেমিয়া, কিন্তু এটা আচ্ছা, মিলছে না, মাইক্রোলিস্কেমিয়া। পুরোপুরিভাবে মিলছে না। মাইক্রোলিস্কেমিয়া হবে হচ্ছে লোকালাইজড, যদিও পেশেন্টের ডিফিউজ আছে। আচ্ছা, এখানে একজন আবার একটা কোশ্চেন করেছেন একটু আগে, এটা কি এমআই হইতে পারে কিনা? কোন পেশেন্টটা? দ্বিতীয়টা? এটাই। এটা? না, আগেরটা, ফার্স্টটা। হ্যাঁ, এটা নন এসটি এমআই হতে পারে, নন এসটি এলিভেটেড এমআই। রাইট। আমরা এই ধরনের ডিপ টিউব ইনভার্সন পেলেই চিন্তা করবো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া কিনা, এসসিএম কিনা, নাকি সেরেব্রাল টিউব ইনভার্সন। এই তিনটা আমরা ধরেই নিব, তারপরে আমরা অন্য কিছু চিন্তা করব। শুধু একটা চিন্তা করাটা আসলে ঠিক হবে না, কারণ অনেক সময় মিস হতে পারে, ওভারল্যাপ থাকে। একটা এসসিএম এর পেশেন্টেরও তো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে পারে, অথবা একটা পেশেন্টের সেরেব্রাল কোন ধরনের হিমোরেজ হচ্ছে, এই পেশেন্টরাও কিন্তু এমআই হতে পারে। সুতরাং আমাদের সবগুলোই চিন্তা করতে হবে। চিন্তা করুন, এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে মশুর জি। সেকেন্ড ইসিজিটা এখানে মনে হয় একজন মনে হয় একটা বিষয় একটু অ্যাড করতে পারি কি মশিউর? হ্যাঁ, আলামিন ভাই অবশ্যই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল যে এভিআর এ কেন টিটা আপরাইট এবং রেস্ট অফ দা গুলোতে টিটা হচ্ছে ইনভার্টেড। এটার একটু মেকানিজমটা আমি মশিউর 2 মিনিট একটু জাস্ট বলি। সেটা হচ্ছে যে একটা ভেক্টর থাকে সব সময়, ডিপোলারাইজেশন ভেক্টর একটা, রিপোলারাইজেশন ভেক্টর একটা, ঠিক আছে? ডিপোলারাইজেশনটা আমাদের কন্টিনিউ হয় এসএ নোড থেকে এবি নোড হয়ে ভেন্ট্রিকল হয়ে পুরো কন্টিনিউ করে, এবং ওটার এক্সিসটা থাকে ডাউনওয়ার্ডস, হার্ট যে এক্সিসে যায় এই এক্সিসে। তো সেই হিসাবে আমাদের আমি ছবি এঁকে দেখাইলে ভালো হইতো। সেই হিসাবে আমাদের ডিপোলারাইজেশন ভেক্টরটা ডাউনওয়ার্ডস, লিড টুর কথা যদি আমরা চিন্তা টুর দিকে, লিড টু যে ডিরেকশনে, আর এভিআর আর লিড টু সবসময় উল্টা থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে সবগুলো লিডের টিটা ইনভার্টেড, ঠিক আছে? সবগুলো লিডের টি ইনভার্টেড, এভিআর এ আপরাইট। তার মানে রিপোলারাইজেশনের নরমাল ভেক্টর যে ডিরেকশন কথা ছিল, এই পেশেন্টের রিপোলারাইজেশনের ভেক্টরটা পুরো উল্টে গেছে। এজন্য এভিআর ইনভার্টেড না হয়ে এভিআর আপরাইট হয়ে গেছে, আর সব জায়গায় ইনভার্টেড হয়ে গেছে। এই কথাটা বুঝে গেছে মানে একটু নাকি? এটা খুবই কমপ্লেক্স। আপনারা এজন্য এই আপনারা জাস্ট সহজ করে মনে রাখেন, যখন সবগুলো টি আপরাইট থাকে তখন এভিআর টি থাকে ইনভার্টেড, যখন সবগুলো টি ইনভার্টেড হয়ে গেল তখন এভিআর টিটা হয়ে গেল আপরাইট, ঠিক আছে? তার মানে টিউবের এক্সিসের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। মেকানিজমটা আমি একটা ভেক্টর ক্লাসে আমি বুঝাই দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এই স্লাইডের ব্যাপারে তো আদিল ভাই কোনো ধরনের কোশ্চেন না, এটা আমার কোশ্চেন না, একজন মনে হয় এইচসিএম এর ক্রাইটেরিয়াটা একটু আবার শুনতে চেয়েছিল আর কি। সো একটা হচ্ছে আমরা এখানে এলভিএইচ প্যাটার্নের মতন অনেক লম্বা আর পাবো, এখানে ডিপ সিমেট্রিক্যাল টি ইনভার্সন পাবো, এবং আরেকটা যেটা আমরা পেলাম ট্রিপল টি রেসপন্স। ট্রিপল টি মানে হচ্ছে এভিআর এ টি আপরাইট পাবো, লিড 2 তে ইনভার্সন পাবো এবং 3 তে আপরাইট পাবো। এই সবগুলো যদি একটা ইসিজি তে থাকে তাহলে আমরা এটাকে এইচসিএম এর এপিক্যাল ভ্যারাইটি এগুলি হচ্ছে তাই কিছু তো? ক্রাইটেরিয়া। হ্যাঁ, মানে এগুলি হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, আরো অনেক ক্রাইটেরিয়া, ইসিজি ক্রাইটেরিয়া আছে। আমার মনে হয় এগুলি এতটুকু জানলেই যথেষ্ট আর কি। মশিউল হ্যাঁ, এগুলি হচ্ছে যে কিছু বেসিক ক্রাইটেরিয়া, আরো কিছু ক্রাইটেরিয়া আছে আদিল ভাই। আমার মনে হয় যে ওদিকে পরবর্তীতে যখন এসসিএফ নিয়ে আলোচনা হবে তখন ওদিকে গেলে ভালো হয় আর কি। বুঝতে পারছেন? হ্যালো, ঠিক আছে, যেমন হচ্ছে টি মাইট্রালি থাকতে পারে, ওদিকে আমার মনে হয় আমরা না যাই। আমার মনে হয় এটুকু আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তা এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে টিওয়াই ইনভার্সন অ্যাবনরমাল ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা কি কি অ্যাবনরমাল ক্ষেত্রে টল টিওয়াই থাকতে পারে সেটা একটু আলোচনা করব। ইম্পর্টেন্ট টল টিওয়াই ইম্পর্টেন্ট অল্প কয়টাই আছে, ইনভার্টেড আসলে অনেকগুলি, টিওয়াই ইনভার্সন অনেক কজ, কিন্তু টল টিওয়াই হওয়ার কজ খুব অল্পই। যেমন দেখেন যে আমরা যেটা জানি হাইপার একুয়েট টি ওয়েভ, কিন্তু ভল্টেজারে, আলামিন ভাই এটা লক্ষ্য করেন, ভল্টেজারে লেখছে সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া, সেটাতে আসলে সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া শুরু হয়, এই জন্য এটা টল টি ওয়েভ থাকে। এবং ইসকেমিয়াটা যেহেতু সাব এন্ডোকার্ডিয়াম থেকে শুরু হচ্ছে, সেটা আমরা অনেক সময় হাইপার একিউট টি ওয়েভ বলি, যেটা হচ্ছে হাইপার একিউট এমআই বলি।
তো সেই জন্য আসলে দুটো ইন্টারচেঞ্জেবল। সাবএন্টিকুলার ইসকেমিয়া আর হাইপার একিউট যদি এমআই হয় সেক্ষেত্রে টপ পেজ পাওয়া যেতে পারে। এবং আমি গতকালকে কিন্তু এটা বুঝিয়েছিলাম যে হার্টের সাবএন্ডোকার্ডিয়াম যে পোর্শনটা সেটা সবার আগে ইসকেমিয়া সাফার করে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে কারণ যে আমাদের এটা করোনার এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম এর সাপ্লাইটা সবার পরে থাকে, কারণ এপিকার্ডিয়াল করোনারি আর্টারিগুলো এপিকার্ডিয়াল অঞ্চলে থাকে এবং এটা ডিপ সাপ্লাই দেওয়া লাগে, ওইখানে এই জন্য ইসকেমিয়াটা হয়, ইসকেমিক জোনটা নিচে থাকে। তারপরে আমরা দেখি যে 2 নম্বর যে কজটা যেটার কারণে অ্যাবনরমাল টল টিএফ থাকতে পারে, এটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে হাইপারকেলেমিয়া। তারপরে হচ্ছে যে এক্সেন্ট্রিক এলবিএইচ, যেটা এওরটিক রিগার্জিটেশন অথবা মাইট্রাল রিগার্জিটেশনের পেশেন্টের এক্সেন্ট্রিক এলবিএইচ হয়, মানে হচ্ছে মায়োকার্ডিয়াম থিকেন হবে কিন্তু এট দ্য সেম টাইম পেশেন্টের এলভি ভলিউমে বেড়ে যাবে, সেটা হচ্ছে এক্সেন্ট্রিক এলবিএইচ। এই ধরনের যদি হয় তাহলে এই পেশেন্টগুলির টিওএফগুলি ইনভার্টেড থাকে না, টল থাকে। আমরা একটা ইসিজি দেখি, প্রথম ইসিজি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে মাত্র দুটো লিড দেওয়া আছে, V2 চেস্ট লিড যেটা 2 নম্বর লিড, আর হচ্ছে V3 3 নম্বর লিড, এই দুটো দেওয়া আছে। এবং এখানে দেখেন যে পেশেন্টের প্রথম থেকে যদি আপনি শুরু করেন পি ওয়েব, তারপরে হচ্ছে একটা ডিপ ওয়েব যেটা হচ্ছে কিউ ওয়েব, কিউএস কমপ্লেক্সের যে কিউ ওয়েব দেখা যাচ্ছে, তারপরে এসটিটা এলিভেটেড, টি ওয়েবের হাইট অনেক বেশি, 1 2 10 গড় যদিও হয় নাই, যথেষ্ট বেশি, আর এর সাথে যদি তুলনা করেন তাহলে অনেক বেশি। ভিতরিতে আসেন, সেখানে খুব ছোট্ট একটা আর এর খোঁচা আছে, স্যার উইন্টার টিউব, উইন্টার টিউব তো আমি কিছু বলি নাই, এটা কি জিজ্ঞেস করেন বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার এটা যদি কোনো এটিপিক্যাল টিউব থাকে এটা আমার জানা নাই, ওই একজন আমাকে কোশ্চেন করেছেন যে দিয়ে উইন্টার টিউব নিয়ে কিছু বলেন, এটা আমার জানা নাই। আচ্ছা, অনেক কিছু থাকতে পারে আসলে। কন্টিনিউ করে মশিউল, আমি বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আপনারা হয়তো বা আমি তো বললাম যে আসলে এখানে আলামিন ভাই আছে, এছাড়াও অনেকে থাকতে পারেন আপনারা টিউব সম্পর্কে অনেক কিছু জানেন, তবে বেসিক্যালি আপনাদের প্র্যাকটিক্যালি এই অ্যাবনর্মাল টিউবের আমার মনে হয় না দরকার আছে, কিছু কিছু জিনিস অ্যাবনর্মাল জিনিস আছে, এগুলির প্রয়োজন হয়ে মনে হয় না। যে জিনিসগুলো আপনার বেশি কাজে লাগবে সেগুলো আমি একটু আলোচনা করছি। তারপরও আলামিন ভাই আপনি যেহেতু জানতে চাচ্ছেন, যিনি আমিও এটা শিখলাম, আমরা তো এখানে ডিসকাশনের জন্য আসছি, অনেক কিছু আমার অজানা থাকতে পারে, আমরা এটা শিখে নেব। V3টা দেখেন যে এখানে এসটি ইলেভেশন আছে আর টি ওয়েবটা কত বড়, প্রায় 15 ঘর। সুতরাং এই ক্ষেত্রে এই পেশেন্টের যে টি ওয়েবটা এতটা আপরাইট, সেটা অবশ্যই নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে একটা আপনার V2 এবং 3 তে হচ্ছে পেশেন্টের এসটি টি ওয়েবটা এত বেশি আছে, সুতরাং এই জিনিসটা একটা টল অ্যাবনর্মাল টি ওয়েব। কিন্তু আপনি দেখেন তাহলে আমি কিভাবে এটা নর্মাল থেকে অ্যাবনর্মাল করব, এটা নর্মাল না কেন? এটা কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যে পেশেন্টের কিউ ওয়েব আছে, 2 নম্বর পেশেন্টের এখানে এসটি এলিভেশন ডেফিনেটলি আছে, 3 নম্বর পেশেন্টের টি ওয়েবের হাইট অনেক বেশি 15, এটা খুব 15 হওয়াটা কিন্তু আনকমন। 4 নম্বর দেখেন পেশেন্টের বেস কত ওয়াইড, এই যে এখানে বেস এটা এটা কত বেশি, এত মোটা হবে কখনো, এত মোটা হবে না। পেশেন্টের নর্মাল টি ওয়েব আপরাইট থাকলে কিন্তু বেসটা এতটা ওয়াইড হবে না, আনলাইকলি হতে পারে, সেটা আমরা পরের ইস্যুতে আসতেছি। যেমন এই পেশেন্টটা দেখেন, এটা কিন্তু এক ধরনের হাইপার একিউট টি ওয়েব, দেখেন টি ওয়েব গুলি কতটা ব্রড বেস থাকে, ব্রড বেসটা অনেক, B1 থেকে B2 B3 এগুলি দেখেন, অন্য কোথাও দেখা দরকার নাই আপাতত। পেশেন্টের আর এর চেয়ে টি বড় হয়ে গিয়েছে এবং পেশেন্টের টি এর হাইট প্রায় 10 গড়ের মতো এবং ব্রড, অনেক ওয়াইড। এখানে B3 তে দেখেন অনেকটাই ওয়াইড এবং হাইট হচ্ছে 12 গড়ের উপরে। এরকম যদি থাকে চিন্তা করতে হবে যে পেশেন্টের কি এটা হাইপার একিউট টিউব হচ্ছে নাকি নরমাল, পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিওর সাথে মিলাতে হবে। ক্লিনিক্যালে যদি পেশেন্টের দেখেন যে বলে যে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হচ্ছে, এটা হাইপার একিউট টিউব অথবা সাবএন্টিকুলার ইসকেমিয়া। সুতরাং ওই ক্ষেত্রে আমাদেরকে কশাস হতে হবে। আর যদি থাকে এসটি এলিভেশন থাকে অথবা কিউএফ থাকে তাহলে তো
আরো এটা আপনার ইসকেমিয়ার ফেভারে চলে যাবে। না থাকলেও আমাদেরকে চিন্তা করতে হবে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন আপনাদের কোনো ধরনের কনফিউশন হবে যে এটা কি হাইপারএকিউট টিউব কিনা, তাহলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এক হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও, 2 নম্বর হচ্ছে রিপিট ইসিজি। এভরি 15 মিনিটস ইসিজি করবেন। করার পরে যদি দেখেন যে এসটি উঠে যাচ্ছে অথবা টিউব আরো উপরে উঠছে, ডায়নামিক চেঞ্জ হচ্ছে, তাহলে এটা মায়োকার্ডিয়াল ইসকিমিয়া। আর যদি ওই ধরনের কিছু না হয় তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে পেশেন্টের এটা নরমালি হচ্ছে। তারপরে একটা ইসিজি এটা দেখেন, এই পেশেন্টের এখানে একটা কোশ্চেন, মশিউল ভাই একটা কোশ্চেন। মির হোসেন ভাইয়া, হুম, মশিউল ভাই, হুম। জি, এই যে হাইপার অ্যাকিউট টিউব, হ্যাঁ আপনি বলছেন যে মানে এই ক্ষেত্রে আমাদের কাছে আসলে হিস্ট্রি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাট আমরা রিপোর্টিং এর ক্ষেত্রে পেশেন্টকে তো পাই না, আপনার আমাদের কাছে ইসিজি পাঠায়, সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা কি লিখবো? এই ক্ষেত্রে হাইপার অ্যাকিউট কোন দিকে দিব আমরা? টল টিউব দিয়ে দিবেন, লিখে দিবেন। এটা হচ্ছে আমার অপিনিয়ন। আপনি লিখে দিলেন যে টল টিউব প্লিজ এক্সক্লুড হাইপার একিউট। যদি আপনার কাছে মনে হয় যে এই ধরনের আর যদি দেখেন যে একটা ইয়াং পেশেন্ট, হ্যাঁ, জি জি আর্লি রিপোলারাইজেশন প্যাটার্ন আছে, ইয়াং পেশেন্ট, তাহলে তো আপনি জি বুঝে গেলেন যে এটা আর হচ্ছে যে হাইটটা দেখে, হাইটটা ইম্পর্টেন্ট। কখনোই আপনার এরকম 15-র কাছাকাছি চলে যাবে না, হ্যাঁ, 10 পর্যন্ত হতে পারে, 15-র কাছে একটা অ্যাবনরমাল। এই পেশেন্টটা দেখেন প্রায় 15-র কাছাকাছি চলে গেছে। এই ধরনের থাকলে, আপনার কনফিউশন থাকলে, রোগীর সামনে না থাকলে লিখে দেবেন যে টল টিউব প্যাটার্ন প্রেজেন্ট ইন এই ডিজিজ লিডস প্লিজ এক্সক্লুড হাইপারএকিউটেমি। তাহলে আপনি আপনার তরফ থেকে আপনার সেফ। থ্যাংক ইউ ভাইয়া, জি থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এই যে এখানে দেখেন যে এরপরে আরেকটা টল টিউব হতে পারে, সেটা হচ্ছে এই টিউবটা একটু আগে দেখেন, টিউবের চেহারাটা দেখেন। এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। দেখেন পি ওয়েব, কিউআরএস কমপ্লেক্স, টি। তাহলে এই যে টিটা অনেকটাই মানে আর এর কাছে সমান হয়ে গেছে, কিন্তু এই টি এর সাথে আগের টিটার একটা পার্থক্য আছে। এটার বেসটা দেখেন কত ওয়াইড, আর এটা দেখেন কত ন্যারো। এটার মাথাটা রাউন্ডেড, আর এটার মাথাটা শার্প। সুতরাং এরকম যদি শার্প ন্যারো বেস টিউব থাকে, তখনই আপনার চিন্তা করতে হবে এটা কি হাইপারক্যালেমিয়া নাকি হাইপারএকিউট টিউব। যদি ন্যারো বেস থাকে, শার্প টিপ থাকে, ইউজুয়ালি এটা হাইপারক্যালেমিয়া, এটার ইসকেমি হওয়ার সম্ভাবনা কম। সাথে দেখেন কোনো কিউএব নাই, এস্টিলিভেশন নাই, এগুলিও কিন্তু পয়েন্ট এগেইনস্ট আপনার হাইপারএকিউট টিউব। আমরা একটা ইসিজি দেখি, 12 মিনিট ইসিজি। এখানে একটু আপনারা একটু টেস্ট লিড থেকেই দেখেন, V1 থেকে শুরু করে V6 পর্যন্ত। V1 এ এতটা উঁচু নাই, V2 তে মোটামুটি হাইট এটা বলতেই হবে যে এটা টল টিউব, কারণ হচ্ছে আর এর চেয়ে হাইটটা বেশি, কিন্তু টিপটা শার্প। V3 তে আসেন, আর এর হাইট আর টি এর হাইট প্রায় সমান, টিপ শার্প, ন্যারো বেস। V4 টিপ শার্প, ন্যারো বেস। V5 উচ্চতা কমে আসছে 10-এরও নিচে। যার মাইক্রোফোনটা অন আছে একটু কষ্ট করে বন্ধ করবেন, রিপিট হচ্ছে কথা। V6 টিয়ার হাইট নরমাল। মশুল সবাইকে মিউট করে দেন একটু। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি আজকে এতটুকুই শেষ করব আদিল ভাই, বা যদি মনে করেন কষ্ট হচ্ছে তাহলে কি আজকে এতটুকুই রেখে দেব নাকি? না, আর কতটুকু বাকি আছে এরপরে? কারণ অ্যাবডোমিনে তো আমরা এখন টলটি করছি। আচ্ছা, টল টিপ তো আর হচ্ছে খুব এটা বেশি কি বাকি আছে? 10টা স্লাইড আছে, 10টা হবে স্লাইড। আমরা 1 ঘন্টা গিয়েছি, আমাদের হাতে মনে হয় 1 ঘন্টা গেছে, টাইম হাতে আছে, আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে না? হ্যাঁ, আধা ঘন্টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে বলি আমি, হ্যাঁ, এখানে আমার মনে হয় ওটা ভালো। হ্যাঁ, এখানে আমরা যেটা পাচ্ছি যে টিউব টল পাচ্ছি, সবগুলো লিডে কিন্তু পাচ্ছি না। এখানে আমি কিছু জিনিস বলবো যে দেখেন, আমরা হাইপার একিউট টিউব, হাইপার একিউট এমআই তে টিউব আপরাইট থাকবে, আবার হাইপার ক্যালেমিয়াতে টিউব আপরাইট থাকবে। এদের কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো আমি পরের স্লাইডে বলবো, কিন্তু এর আগে আমি একটু বলে
আপাতত আপনারা এতটুকুতেই সীমাবদ্ধ থাকেন যে এখানে যে টি ওয়েভগুলি হাইপারক্যালেমিয়াতে হয় সেটা হবে শার্প হবে এরকম, এবং হচ্ছে যে শার্প হবে 10 গড়ের বেশি, ন্যারো বেস থাকবে। যদি এরকম হয় এটাকে হাইপারক্যালেমিয়া টি ওয়েভ আমি বলতে হবে। যদিও হাইপারক্যালেমিয়াতে ডিফিউজলি টি ওয়েভ আপরাইট থাকার কথা, যে জিনিসটা এখানে নাই। হাইপারক্যালেমিয়ার পেশেন্টের সাধারণত টি ওয়েভ আপরাইট থাকে, টল টি ওয়েভ থাকে, ডিফিউজ থাকে। এখানে কিন্তু ডিফিউজ নেই। হ্যাঁ, এটা এটা একটা এখানে যেটা মিলছে না, কিন্তু এটা এখানে ফ্যাক্ট। এটা কি আসলে হাইপারক্যালেমিয়া রোগীর ইসিজি? হ্যাঁ, এটা আমি যে বই থেকে নিয়েছি, বইয়ে এখানে এটা বলা আছে যে হাইপারক্যালেমিয়া। বাট টিপিক্যাল না। ঠিক আছে, ফাইন ফাইন। ওয়ার্ডিংও তেমন একটা নাই। হ্যাঁ, তবে কাজ করে বেশি হতে হবে। আমরা অনেকটা প্রিকোডিয়ামের দিকে বেশি জোর দিচ্ছি। আপনারা কিন্তু একটু সবসময় লিমিটেড গুলো চিন্তা করবেন। দেখেন লিমিটেডে কিন্তু 5 গড়ে বেশি হতে হবে। হ্যাঁ, লিমিটেডে হতে হবে 5 গড়ে বেশি হলে কিন্তু সিগনিফিকেন্ট, যদিও কোনোটাতেই 5 গড়ে বেশি না। আমরা একটু পরে আরেকটা ইসিজি দেখি। এই ইসিজিটা একটু দেখেন। একটু প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। যে হোয়াইট বেস বলতে কত ঘরের চেয়ে বেশি হতে হবে, এটা একটু জানা দরকার। ইন্টারেস্টিং কোশ্চেন। আমি আসলে কোথাও এটা পাই নাই। আলামিন ভাই, এটা আপনাকে জানা আছে যে হোয়াইট বেস মানে কতটুকু? না এক্স্যাক্টলি এটা বইতে লেখা নাই। আমি এটা খুঁজছি, আমি এটা পাই না। হয়তো আরেকটু খুঁজলে পাওয়া যাবে। তবে আপনি যে কোশ্চেন করেছেন, আমার মনে হয় আপনি যদি রিপিট ইসিজি দেখতে থাকেন অনেকগুলি, তাহলে আপনি বুঝতে পারবেন হোয়াইট বলতে কি বোঝানো হচ্ছে। এখানে দেখেন ইসিজিটা 5 গড়ের বেশি, এখানে ডেফিনেটলি 7 গড়, এখানে আছে 7 গড়, আর এখানে দেখেন এটা কিন্তু 5 গড়ের কম। তো আপনি রাফলি আপনি যদি 5 গড়ের কম থাকে এটাকে বলতে পারেন, কিন্তু শুধু আপনি ব্রড বেজ আর হচ্ছে ন্যারো বেজ এই জিনিস দিয়ে কিন্তু সবকিছু হবে না। আমরা টল মানে শার্প কিনা, পয়েন্টটা শার্প কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হাইপারক্যালেমিয়াতে ন্যারো বেজের সাথে কিন্তু শার্প হবে। আর আর হাইপারিকুয়ারে দেখেন টেন্টেড মানে ইয়া থাকবে, এটা মানে এরকম রাউন্ড শেপ থাকবে, মনে হয় যে একটা তাবু গাড়ছে এরকম মনে হবে দেখে, বুঝছেন? এগুলি সবগুলি দেখে আপনাকে যাচাই করতে হবে। একটা দেখে বলা যাবে না এটা হাইপারইকুয়েট টি ওয়েভ, হাইপারইকুয়েট এমআই অথবা হাইপারক্যালেমিয়া। ইসিজি আসলে পার্টিকুলারলি কোন একটা ওয়েভ দেখে আপনি কখনো ডায়াগনোসিস করতে পারবেন না, ওভারঅল ডায়াগনোসিস। সবগুলি লিড দেখা লাগবে, পেশেন্টের সাথে আপনাকে মিলাতে হবে, তারপর আপনি ডায়াগনোসিস করতে পারবেন। তাহলে আমরা একটু পরের স্লাইডটা দেখি। এখানে দেখেন যে এটা একটা ইন্টারেস্টিং, আমরা কখনো এইরকম রোগী পাইনি। এটা আমি ভল্টাজের বই থেকে নিয়েছি। এখানে ভল্টাজের বইতে এটা দিয়েছে। টি ওয়েভ গুলো অনেক বড় বড়, এবং পেশেন্টের দেখে মনে হচ্ছে যে এসটি এলিভেটেড এমআইও হচ্ছে ব্রড বেস। হ্যাঁ, এখানে প্রায় দেখা যায় যে লস অফ দ্য হাইট অফ দ্য আর ওয়েভ ইন V1 to 2, আর হাইটও কমে যাচ্ছে। সুতরাং এটা অনেকটা আপনি এমআই চিন্তা করতে পারেন, কিন্তু আইডিয়া অ্যাকচুয়ালি এই রোগীটার হাইপারইকুয়েট এমআই না। এই পেশেন্টের আসলে অ্যালকোহলিজমের কারণে এক ধরনের মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়েছে, সেটার জন্যই পেশেন্টের এরকম টল টিউব এখানে দেখাচ্ছে। সুতরাং মেটাবলিক অ্যাবনর্মালিটি মে অলসো লিড টু হাইপারইকুয়েট টিউব অর টল টিউব, যেখানে এরকম ব্রড বেস থাকতে পারে। এই সিটা হচ্ছে একটা অ্যালকোহলিক পেশেন্টের। ভাই মশুর, জি ভাই বলুন। আমি তো এখানে কিউটি প্রোডাকশন দেখতেছি, মানে টিউব ক্রস করে মিড অফ দা আরআর। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কিছু করে দেখতে হবে একটু, এটা আসলে মনে হচ্ছে কিউটিসি করে ক্যালকুলেট করে দেখতে মেটাবলিক অ্যাবনরমালিটিতে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, হতে পারে। কিউটি প্রোডাকশন হওয়া। ওকে, ক্যারি অন মশুর। তাহলে এটা একটা অ্যালকোহলিজমের পেশেন্টের যার মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকার কারণে পেশেন্টের টল টিউব হয়েছে। সুতরাং এটা হতে পারে। আমাদের দেশে আমরা এরকম হয়তো বা পাবো না, তো এমআইটা চিন্তা করতে হবে অবশ্যই, এমআই বাদ দেওয়া যাবে না এখানে। যদিও পেশেন্টের আপরাইট এস্ট এলিভেশন আছে, মানে কনকেভ আপওয়ার্ড এস্ট এলিভেশন আছে, তারপরেও এটাকে এমআই চিন্তা করতে হবে অবশ্যই। কখনোই একটা ডায়াগনোসিস নিয়ে আমাদের ইসিজি চিন্তা করাটা ঠিক হবে না। এখন আমি একটু আগে বলেছিলাম যে টল টিউব ইন হাইপারক্যালেমিয়া আর হচ্ছে ইসকেমিয়া, এই দুইটা কিভাবে আমরা আলাদা করব। এগুলির কিছু পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলি একসাথে একত্রিত করেছি আপনাদের সুবিধার জন্য। এক নম্বরে দেখেন যে যেটা বলেছি যে ব্রড বেস হবে, একটু উল্টা হবে। এটা হাইপারক্যালেমিয়াতে
ব্রড বেস হবে না, ন্যারো বেস হবে, আর ইসকেমিয়াতে ব্রড বেস হবে। হ্যাঁ, 1 নম্বরটা একটু উল্টো হয়েছে। হাইপারক্যালিমিয়াতে জেনারেলাইজড টি ওয়েভ আপরাইট থাকবে, ইসকেমিয়াতে লোকালাইজ থাকবে প্যাটার্ন অনুযায়ী, অ্যান্ট্রোসেপ্টাল, অ্যান্টেরিয়র, ল্যাটারাল অর ইনফেরিয়র। কিউটিসি হাইপারক্যালিমিয়াতে নরমাল থাকবে, ইসকেমিয়াতে কিউটিসি প্রলং হবে। শার্প টিপ, রাউন্ড টিপ সেটা বলেছি, হাইপারক্যালিমিয়াতে শার্প হবে, ইসকেমিয়াতে রাউন্ড টিপ হবে। অ্যাবসেন্ট কিউ ওয়েভ অর এস্ট এলিভেশন, হাইপারক্যালিমিয়াতে কিউ ওয়েভ অথবা এস্ট এলিভেশন আপনি পাবেন না, কিন্তু ইসকেমিয়াতে এগুলি সাথে থাকতে পারে। সুতরাং এগুলি দিয়ে আমরা হাইপারক্যালেমিয়া আর হচ্ছে ইসকেমিক কজ অফ টল টি ওয়েভ আলাদা করতে পারবো। এখন আমি সিরিয়ালি কয়েকটা ইসিজি দেখাবো আপনাদেরকে, যে এগুলো একটু অ্যাবনর্মাল কিছু ইসিজি, যে জিনিসগুলো আমরা আলোচনা করে নেই। আমরা আলোচনা করছি টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ টল, কিন্তু আরো কিছু কিছু প্যাটার্নে আপনার টি ওয়েভ অ্যাবনর্মালিটি থাকতে পারে, যে জিনিসগুলো আমরা শর্টে আলোচনা করব। যেমন প্রথমটা আসেন বাইফেসিক টি ওয়েভ। বাইফেসিক টি ওয়েভে কি হবে? ইসকেমিয়া যদি হয় তাহলে বাইফেসিকের আপ এন্ড ডাউন হবে, প্রথম অংশটা আপ হবে, শেষের অংশটা যদি ডাউন হয়, এই ধরনের বাইফেসিক প্যাটার্ন যদি থাকে তাহলে এটা ইসকেমিয়া ইন্ডিকেট করে। এটা দেখেন, এখানে প্রথমে ডাউন, তারপরে আপ। বাইফেসিকের প্রথম লিম্বটা ডাউনওয়ার্ডস, দ্য সেকেন্ড লিড ইজ আপরাইট অর আপওয়ার্ড। সুতরাং এই ধরনের বাইফেসিক যদি থাকে তাহলে চিন্তা করতে হবে যে পটাশিয়াম কম কিনা, হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে এই ধরনের বাইফেসিক টি ওয়েভ প্যাটার্ন থাকে। তারপরে দেখেন যে এই যে ক্যামেল হাম্প টি ওয়েভ, এটা আসলে একটা মিসনমার বলতে হয়, কারণ ক্যামেল হাম্প টি ওয়েভ কিন্তু না, এটা দ্বিতীয় অংশ যেটা ক্যামেল হাম্পের। উটের যদি আপনারা হাম্পের কথা চিন্তা করেন, উটের যে কুচ থাকে দুটা, সেটা হচ্ছে ক্যামেল হাম্প। সেটা মনে করেন, ধরেন যে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। প্রথমটা আসলে টি ওয়েভ, দ্বিতীয়টা আসলে ইউ ওয়েভ অথবা পি ওয়েভ হতে পারে, পি ওয়েভ। সুতরাং ক্যামেল হাম্প টি ওয়েভ একটা মিসনমার। যদি কারো প্রমিনেন্ট ইউ ওয়েভ থাকে, টি ওয়েভের সাথে এরকম দেখা যেতে পারে। এখানে দেখেন টি ওয়েভের পরে ইউ ওয়েভ আসছে। আপনারা জানেন ইউ ওয়েভের কি কি ক্রাইটেরিয়া আছে, টি এর যে হাইট কম হবে, রাউন্ড শেপ হবে, এই জিনিসগুলি মিলে যাচ্ছে। সুতরাং এটা ইউ ওয়েভ। এখানে পি ওয়েভ আছে, এটা যদি না থাকতো তাহলে চিন্তা করতে পারতেন যে এটা পি ওয়েভ, প্রলং পিআর ইন্টারভালের জন্য পি ওয়েভ হচ্ছে, কিন্তু সেটা না, কারণ এখানে একটা আলাদা পি ওয়েভ আছে। এটা একটু দেখেন যে এই পেশেন্টের এটা হচ্ছে টি ওয়েভ, তারপরে কমপ্লেক্সের পরে এটা টি ওয়েভ, এটা টি ওয়েভ, এটা টি ওয়েভ। যদি এরকম হয় তাহলে এটাও দেখেন, আপনি অ্যাজ এ হোল চিন্তা করলে একটা ক্যামেল হাম্পের মতো মনে হচ্ছে। তাহলে এই সেকেন্ডটা কি? এটা কি ইউ ওয়েভ নাকি পি ওয়েভ? একটু লক্ষ্য করে দেখেন, পি ওয়েভ কিন্তু নাই, কোথাও নাই। সুতরাং এটা পি ওয়েভ। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে এরকম পি এর সাথে আপনার টি অথবা ইউ এর সাথে টি এরকম মিলে গিয়ে ক্যামেল হাম্পের মতো প্যাটার্ন হতে পারে। তারপর আসেন ফ্ল্যাটেন টি ওয়েভ। ফ্ল্যাটেন টি ওয়েভ দুইটা কারণে সাধারণত হয়, নরমালও হতে পারে ফ্ল্যাটেন টি ওয়েভ, কিন্তু প্যাথোলজি দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে ইসকেমিয়া আর একটা হাইপোক্যালেমিয়া। যদি লোকালাইজড হয় তাহলে আপনার এটা ইসকেমিয়া। লোকালাইজড ফ্ল্যাট টি ওয়েভ, ধরেন যে ইনফেরিয়র লিড গুলিতে শুধু টি ওয়েভ ফ্ল্যাট, অন্য সব জায়গায় টি ওয়েভ ভালো আছে, তাহলে এটা আপনি ইসকেমিয়া চিন্তা করতে হবে। আর দেখলেন যে সবগুলি লিড এই টি ওয়েভ আপনার ফ্ল্যাট হয়ে আছে, তাহলে এটা হাইপোক্যালেমিয়া প্রবাবলি। নট ফর শিওর, হতে পারে যে পেশেন্টের নরমালি টি ওয়েভ দেখা যাচ্ছে না, অনেক রোগীর এরকম থাকে কোনো টি ওয়েভই দেখা যায় না, কিন্তু এটা আপনি চিন্তা করতে পারেন যে হাইপোক্যালেমিয়ার কারণে হলো কিনা। যদি জেনারেলাইজড হয় তাহলে হাইপোক্যালেমিয়া হয়। হাইপোক্যালেমিয়ার সাথে অন্যান্য ফিচার থাকবে, ইউএফ থাকতে পারে, ফ্ল্যাট টি ওয়েভ কিন্তু ইউএফ আছে, তো অন্যান্য জিনিসও মিলাতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করলাম এগুলি টি ওয়েভের অ্যাবনর্মালিটি। একটা অ্যাবনর্মালিটি এখানে আমি উল্লেখ করি নাই, কিন্তু এটা আমি আলোচনা করতে চাই, এটা ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সিউডো নরমালাইজেশন অফ টি ওয়েভ। ধরেন যে কোনো পেশেন্টের ইসিজিতে কোনো টি ওয়েভ পাইলেন না আপনি, ধরেন পরে আপনি 15-20 মিনিট পর আরেকটা ইসিজি করলেন, ওই ইসিজি দেখলেন যে টি ওয়েভ আপরাইট, তাহলে সেকেন্ড যে ইসিজিটা করলেন সেটা ইন্ডিকেট করে পেশেন্টের নরমালাইজেশন, টি ওয়েভ নরমাল হয়ে গেছে। কিন্তু আসলে এই ফেনোমেনাটা নরমাল না, এটা একটা অ্যাবনর্মাল ফেনোমেনা, এটাকে বলা হয় জিরো নরমালাইজেশন। কারণ হচ্ছে ওর ইসকেমিয়ার জন্য টি ওয়েভ গুলো ফ্ল্যাট ছিল, যখন ইসকেমিয়া চলে গেছে আপনার টি ওয়েভ আপরাইট হয়ে গেছে। এই ধরনের পেশেন্টের যদি ডাইনামিক চেঞ্জ থাকে
অথবা আপনি এই যে টার্মটা বললাম সিরো নর্মালাইজেশন থাকে, দ্যাট ইন্ডিকেটস পেশেন্ট মে হ্যাভ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। সুতরাং এই জিনিসগুলি আপনারা এটা আমি এখানে লিখি নাই, স্লাইডে নাই, কিন্তু এখানে আলোচনা করলাম। এতক্ষণ আমরা যেসব জিনিস আলোচনা করলাম সেগুলি হচ্ছে সবই প্রাইমারি টি ওয়েভ চেঞ্জেস অর ইনভার্সন। এছাড়াও কিছু সেকেন্ডারি টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে অথবা চেঞ্জেস থাকতে পারে, সেগুলি হচ্ছে শুধু টি ওয়েভ অ্যাবনর্মালিটি না, এসটির চেঞ্জের জন্য, এসটি সেগমেন্টের প্রবলেমের জন্য অথবা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের অ্যাবনর্মালিটির জন্য রিপোলারাইজেশনের যে অ্যাবনর্মালিটি হয় সেটার জন্য টি ওয়েভের চেঞ্জেস, সেটা হচ্ছে সেকেন্ডারি টি ওয়েভ চেঞ্জেস। যেমন ধরেন আপনার কারো পেশেন্টের কনসেন্ট্রিক এলপিএইচ আছে অথবা বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে অথবা পিবিসি হচ্ছে, প্রি এক্সাইটেশন হচ্ছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার টি ওয়েভে চেঞ্জ হবে, কিন্তু এগুলি আইসোলেটেড না। এতক্ষণ যেসব বললাম সবগুলো হচ্ছে ইউজুয়ালি আইসোলেটেড টি ওয়েভ ইনভার্সনের কথা, ওটা বলা হয় প্রাইমারি টি ওয়েভ চেঞ্জেস। আর সেকেন্ডারি এই যে কজগুলো বললাম, এলপিএইচ, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এক্সাইটেশন, পিবিসি, এগুলিতে আপনার টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে, সাধারণত ইনভার্টেডই থাকে এই কজগুলিতে, তখন এটাকে বলা হয় সেকেন্ডারি টি ওয়েভ ইনভার্সন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি দ্যাট ইজ লিডিং টু টি ওয়েভ চেঞ্জেস, এটা হচ্ছে সেকেন্ডারি টি ওয়েভ ইনভার্সন। অ্যাবনর্মাল ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনের জন্য হয়, অ্যাক্টিভেশন বাই ডিপোলারাইজেশন। এখন মোটামুটি প্রায় আমরা শেষ করে আসছি, অল্প কিছু স্লাইড বাকি আছে, একটা বা দুটো স্লাইড, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইডিওপ্যাথিক গ্লোবাল টি ওয়েভ ইনভার্সন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, ইউজুয়ালি ফিমেল, আমি এরকম 2টা বা 3টা কেস দেখেছি। একটা দেখেছি যে মেল পেশেন্টে আর একটা ফিমেল, ওদের গ্লোবাল টি ওয়েভ ইনভার্সন থাকে, মানে ইসিজি দেখলে আপনার মনে হবে যে পেশেন্টের সাব এন্ডোকার্ডিয়াল এমআই অথবা সেরেব্রাল টি ওয়েভ ইনভার্সন অথবা হাইপার একিউট অথবা এইচসিএম এপিক্যাল ভ্যারাইটি, এগুলি কোনো তিনটা হ্যালো, একটা হবে। বলো 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 বলো। কিন্তু আচ্ছা, কিন্তু আপনার গ্লোবাল টি ওয়েভ ইনভার্সন পেশেন্টের থাকে, এটা আসলে একদম নরমাল, ওই পেশেন্টের জন্য এটা নরমাল, এটা প্যাটার্ন আছে, এটাকে বলা হয় ইডিওপ্যাথিক গ্লোবাল টি ওয়েভ ইনভার্সন। পেশেন্ট পেশেন্টের কোনো সমস্যা নাই, চেস্ট নাই, পেশেন্টের কোনো অ্যাবনর্মাল সোয়েটিং নাই, পাইলেন না, পেশেন্ট ভালো দৌড়াচ্ছে, ডিপ টি ওয়েভ ইনভার্সন যদি এরকম থাকে তাহলে সেই কেস কিনা ইডিওপ্যাথিক গ্লোবাল টি ওয়েভ ইনভার্সন। আমি 2টা পেশেন্ট পেয়েছি, খুবই সমস্যা। একটা পেশেন্ট এনজিওগ্রাম করেছে নরমাল, 2টা পেশেন্ট এনজিওগ্রাম করেছে, করার পরে দেখা গেল যে সবই নরমাল। যেমন দেখেন এখানে এইসিজিটা দেখেন, সবগুলি লিড এভিআর ছাড়া, আলামিন ভাই যেটা বললো যে এখানে ফ্যাক্টরের জন্য এভিআর আপরাইট, এছাড়া মোটামুটি সবগুলি লিডে ডিপ দ্যাট ইজ মোর দেন 2 মিলিমিটার স্মল স্কোয়ার টিওআই ইনভার্সন আছে মোটামুটি সবগুলি, একটা দুইটা লিড ছাড়া। দেখে মনে হচ্ছে পেশেন্টের কি এমআই হয়ে গেল কিনা, ল্যাটারাল এমআই, ইনফ্রাল্যাটারাল এমআই এর মতো মনে হচ্ছে, ইনফ্রাল্যাটারাল ইসকেমিয়া, প্রবাবলি নন স্টেলিভেটেড এমআই। এই যে এখানে দেখেন B3, B4, B5, B6 সবগুলিতে। তো এই ধরনের প্যাটার্ন থাকতে পারে। পেশেন্ট আপনি ট্রপাই করলেন নরমাল, ইসিজি করলেন আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, 15 মিনিট পর পর, সবই নরমাল। পেশেন্টের আপনি মিলাতে পারছেন না, এনজিওগ্রাম করলেন তাও নরমাল। সুতরাং এই ধরনের পেশেন্ট পাওয়া যেতে পারে এবং এটা পেশেন্টের নরমাল ভেরিয়েন্ট, এটা নরমাল পেশেন্টের জন্য। হ্যাঁ, কোনো ধরনের প্রবলেমই নাই, মাইক্রোডাল ইসকেমিয়া নাই, নরমাল ভেরিয়েন্ট। তাহলে আলাদা করবেন কিভাবে? আলাদা করার খুব বেশি উপায় নাই। এক হচ্ছে ক্লিনিক্যালি পেশেন্টের কোনো সিমটম থাকবে না। 2 হচ্ছে একটা দেখেন শোল্ডার এসিমেট্রিক্যাল কিন্তু অনেকটা, হ্যাঁ একটু শোল্ডারিং ইফেক্ট থাকে, এই যে এখানে দেখেন একটু শোল্ডার, এই যে দেখেন 5, 6টা খুব ভালো বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে হালকা করে নেমে যায় তারপরে ডিপ উপরে উঠছে। তো এইটা একটা থাকে, একটা স্লারিং ডাউনওয়ার্ড প্যাটার্ন থাকে শোল্ডারের মতো, হিউম্যান শোল্ডার চিন্তা করেন, একটা শোল্ডার, এটা এই যে 4, 5, 6 মনে হচ্ছে একটা শোল্ডারের অংশ। এই ধরনের কিছু যদি থাকে, কোনো সিমটম না থাকে, ডিফিউজলি যদি টিওয়েভ ইনভার্সন থাকে, তাহলে চিন্তা করতে পারেন যে এটা কি ইডিওপ্যাথিক টিওয়েভ গ্লোবাল টিওয়েভ ইনভার্সন। মশিউর চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে, দেখো, ভালো কোশ্চেন।
স্টেবল আনস্টেবল কি টি ওয়েভ নরমাল থাকতে পারে নাকি টি ওয়েভ ইনভার্সন? আমি প্রথমে বলে নিয়েছি টি ওয়েভ ইনভার্সন এটা একটা ভেগ জিনিস। আপনি টি ওয়েভ দিয়ে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন, কিন্তু টি ওয়েভ যদি নরমাল থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে পেশেন্টের আপনি কোনো ধরনের এমআই নাই। নরমাল থাকলে বলতে পারবেন না যে নরমাল মানে কি। আমি একটু আগে যা যা বলেছি যে টি ওয়েভের প্যাটার্ন এসিমেট্রিক্যাল এবং পেশেন্টের কোনো ধরনের হাইপার টি ওয়েভ নেই, পেশেন্টের নরমাল আছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একদম টিপিক্যাল একটা নরমাল ইসিজি দেখেন, যিনি কোশ্চেন করেছেন একটু লক্ষ্য করেন। ধরেন যে আমি কি বলেছি, এটা একটা নরমাল টি ওয়েভ। এই ধরনের টি ওয়েভ আছে সবগুলো লিডে, তারপরেও কিন্তু আনস্টেবল এনজাইনা অথবা এমআই হতে পারে। সুতরাং এটা আপনাকে কিভাবে বুঝবেন? আপনি ফিজিক্যালি পেশেন্টের হিস্ট্রি নিতে হবে এবং পেশেন্টের রিপিট ইসিজি করতে হবে। অনেক সময় হয় কি এই পেশেন্টের টি আপরাইট আছে, এরপরে ইসিজি দেখলেন যে আপনার টিবি ডাউনলোড হয়ে গেছে অথবা ফ্ল্যাট হয়ে গিয়েছে। যদি এটা হয় তাহলে তো আপনি ক্লু পেয়ে গেলেন। এরকম না হলেও কিন্তু হতে পারে। টি ওয়েভ আপরাইট নরমাল থেকেও সাবসিকুয়েন্ট ইসিজিতে নরমাল, তারপরেও কিন্তু পেশেন্টের আনস্টেবল এনজাইনা এমনকি নন স্টেলেভেটেড এমআই পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তারপরেও আপনি আমি কি একটু অ্যাড করব মশিউর? হ্যাঁ আলামিন ভাই বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিনিক্যালি ডিপেন্ডিং আপন সিমটম আমরা পেশেন্টকে আসলে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা বা স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজ, আরেকটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। ডিপেন্ডিং আপন পেশেন্টের কমপ্লেইন, ঠিক আছে? তো অ্যানজাইনা, বিশেষ করে স্টেবল অ্যানজাইনা এবং আনস্টেবল অ্যানজাইনা, এই ডেফিনিশন গুলো বেসড আপন ক্লিনিক্যাল হিস্ট্রি। এই ডেফিনিশন গুলো হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রির উপরে। একটা মানুষের যদি 6 মাস ধরে বুকে ব্যথা থাকে, হাঁটলে পরে বাড়ে, বিশ্রাম করলে কমে, তাহলে সেটাকে আমরা স্টেবল অ্যানজাইনা বলতে পারি। কিন্তু কোন একটা মানুষের 1 মাস ধরে বুকে ব্যথা, খুব অল্প পরিশ্রম করলেই বুকে ব্যথা উঠে যায়, বা হচ্ছে যে অনেক সময় মাঝে মাঝে অল্প কিছুক্ষণ ধরে রেস্টে হয়, তখন সেটাকে আমরা আনস্টেবল অ্যানজাইনা বলতে পারি। টি ওয়েভ চেঞ্জ স্টেবল অ্যানজাইনায় থাকতে পারে, কেউ স্টেবল অ্যানজাইনায় ইসকেমিক থাকতে পারে, আনস্টেবল অ্যানজাইনা থাকতে পারে, কিন্তু এটা দিয়ে স্টেবল অ্যানজাইনা আনস্টেবল অ্যানজাইনা কোনো কোনো ডেফিনিশন করা হয় না। যখন কোনো পেশেন্ট হঠাৎ করে চেস্ট পেইন নিয়ে আসে, তখন আমরা ইসিজি করলে যদি চেঞ্জ পেতে পারি নাও পেতে পারি, ইসিজি চেঞ্জ পেতে পারি নাও পেতে পারি, আমরা তখন মার্কার করি। যদি মার্কার বেশি থাকে তখন আমরা বলি নন এসটি এমআই, আর যদি এসটি এলিভেশন থাকে আমরা তখন বলি এসটি এলিভেশন এমআই। সো টি ওয়েভের থাকতেও পারে নাও থাকতে পারে, এটার উপর ভিত্তি করে আমরা আনস্টেবল অ্যানজাইনা বলবো না, বিষয়টা তা না। এমনকি সম্পূর্ণ ডেজ হয়ে যেতে পারে মশিউর। হ্যাঁ, এবং গতকালকে আমি বলছি, মনে আছে কি, যে এসটি এলিভেশন এমআই ডায়াগনোসিসটা অনেকটা ইসিজি দিয়ে স্ট্রেট কাট, কিন্তু আনস্টেবল অ্যানজাইনা এবং নন এসটি এলিভেশন এমআই এই ডায়াগনোসিসটা অনেকটা বায়োমার্কার বেসড। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ মশিউর। বলা আলামিন ভাই বললেন যে আমরা ইসিজি ক্রাইটেরিয়া দিয়ে এসটি এলিভেটেড নাকি নন এসটি এলিভেটেড সেটা বলতে পারবো, কিন্তু আপনি এটা কি এমআই নাকি এমআই না সেটা বলতে হলে আপনাকে বায়োমার্কার করতে হবে। হ্যাঁ, বিশেষ করে আনস্টেবল এনজাইনা থেকে নন এসটি এলিভেটেড এমআই কে আলাদা করতে হলে আমাদের অবশ্যই ট্রপোনিন আই প্রেফারেবল বায়োমার্কার সেটা আমাদেরকে করতেই হবে। এটা না করে আপনি কখনো আনস্টেবল থেকে নন এসটি এলিভেটেড এমআই কে আলাদা করতে পারবেন না। যদিও আপনি এসটি এলিভেটেড এমআই থেকে নন এসটি এলিভেটেড এমআই কে আলাদা করতে পারবেন জাস্ট বাই সিইং দ্য এসটি এলিভেশন এন্ড পেশেন্টস হিস্ট্রি। সুতরাং এখানে আমাদের এসিআর যেটা আলামিন ভাই যেটা বলার চেষ্টা করলেন যে একিউট করোনারি সিনড্রোম, সেটার যে শাখাগুলি আছে সেখানে আমাদের পেশেন্টের সিমটমের সাথে লাগে হচ্ছে ট্রপোনিন আই আর ইসিজি, এগুলো দিয়ে আমরা ইয়ে করতে পারি। এখন ওনার যেটা ডক্টর আশিক আরমানের যে কোশ্চেনটা ছিল যে আমরা কি একটা স্টেবল এনজাইনা অথবা আনস্টেবল এনজাইনা এইসব পেশেন্টের এনজাইনা পেশেন্ট উনি যেটা বলতে চেয়েছেন যে এদের কি টি ওয়েভ টোটালি নরমাল থাকতে পারে কি? হ্যাঁ, থাকতে পারে। এটাই আমি বললাম যে আপনার দেখে বলতে পারবেন না যে এনজাইনা নাই। টি ওয়েভ নরমাল মানে হচ্ছে পেশেন্টের এনজাইনা নাই, এটা আপনি বলতে পারবেন। আরএনটি ফেনোমেনা এক্সপ্লেইন আছে। আরএনটি ফেনোমেনা এটা আসলে পেশেন্টের ধরেন যে কোন একটা পেশেন্টের এটা একটা অনেক, আপনি যেটা বলেন এটা আমার বলতে মনে হয় 15 মিনিট লাগবে, তারপরে আমি একটা শর্ট বলি যে কোনো পেশেন্টের যদি আর ওয়েভ কোনো কারণে টি ওয়েভের উপরে পড়ে,
কোনো কারণে, এটা অনেকগুলি কারণ আছে আমি বলতেছি। স্পেসিফিক্যালি যদি আপনার বলি তাহলে পিভিসি তে সাধারণত এটা হয়। ধরেন যে মায়োকার্ডিয়ামে একটা নরমাল মায়োকার্ডিয়াম সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ কিউআরএস কমপ্লেক্স, পি ওয়েভ, টি ওয়েভ দিবে। যদি একটা হঠাৎ করে অ্যাক্টোপিক চলে আসে, সেই অ্যাক্টোপিকটা প্রিভিয়াস যেই একটা নরমাল কিউআরএস কমপ্লেক্স তার যদি আর এর উপরে পড়ে, তখন এটাকে বলা হয় আর অন টি ফেনোমেনা। এবং এই আর অন টি ফেনোমেনা হলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটা ভেন্ট্রিকুলার এরিথমিয়া তৈরি হতে পারে। ভেন্ট্রিকুলার এরিথমিয়া মোস্ট কমনলি পেশেন্টের হচ্ছে যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ফিব্রিলেশন, যে কোনো একটা শুরু দিতে পারে এই আর অন টি ফেনোমেনা। আপনি যিনি কোশ্চেনটা করেছেন আপনার কি এতটুকু জানতে চাচ্ছেন নাকি আরো একটু ডিপ? কারণ হচ্ছে এটার এক্সপ্লেনেশন আছে কেন এই আর অন টি ফেনোমেনা হলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, সেটা কি জানতে চাচ্ছেন ডক্টর মাহবুব? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেটুকু জানতে চেয়েছেন আমি এটা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আনমিউট হয়ে কথা বলতে পারেন। আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। আমি টিওয়েব সম্পর্কে যদি স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। আশিক আরমান। জি স্যার। স্যার মনে করেন আমার কাছে একটা পেশেন্ট আসলো, সে আমাকে বলল যে তার হাঁটলে একটু বুকে ব্যথা করে, একটু রেস্ট নিলে ভালো হয়ে যায়। তখন আমি তাকে একটা ইসিজি করলাম, দেখলাম যে ইসিজিটা নরমাল, কিন্তু ক্লিনিক্যালি মনে হচ্ছে তার একটা এনজাইনা। তখন কি স্যার আমরা তাকে ইটিটি অ্যাডভাইস করব নাকি ওখানে তাকে অ্যান্টিহিস্টামিক ডাকগুলো দিয়ে দেব? প্র্যাকটিক্যালি স্যার এরকম কিছু জিনিস ফেস করি আমরা স্যার। আচ্ছা, এটা খুব অবশ্যই আপনি একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন করেছেন, এটা বুঝতে পেরেছি আমি। এখানে আসলে পেশেন্ট কতটুকু হাঁটলে তার বুকে ব্যথা করে সেটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে পেশেন্ট অনেক বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা করে, তাহলে আপনি এটাকে আপনার ক্লাসিফাই করে নিতে হবে এটা কি স্টেবল এনজাইনা নাকি আনস্টেবল এনজাইনা। একটা পেশেন্ট ধরেন আপনার চেম্বারে আসছে, এসে বললো যে আমার বুকে ব্যথা করতেছে, আমি একটু হাঁটলেই ব্যথা করতেছে, এটা ডেফিনেটলি আপনি ধরে নিতে হবে পেশেন্টটা আনস্টেবল এনজাইনা। আর একটা পেশেন্ট বললো যে আমি 5 তলা যখন বাই তখন আমার ব্যথা করে, এমনিতে আমি লেভেল গ্রাউন্ডে হাঁটাহাঁটি করি, আমার কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে এটা আপনার আনস্টেবল হওয়ার সম্ভাবনা কম, স্টেবল হওয়ার সম্ভাবনা বেশি। আনস্টেবলের যদিও আরো অন্য ডেফিনেশন আছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনি ধরে নেন আপনার কাছে পেশেন্টটা যে ইসিজি করতে আসছে এখন একটা ব্যথা নিয়ে আসছে, এবং এইটা আনস্টেবল ধরে নেওয়াটাই সবচেয়ে ওয়াইস। বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনি কখনোই পাবেন না। এবং স্যার ইসিজিতে যদি স্যার ইসিজিতে যদি স্যার প্রবলেম পাই, তাহলে একটা অপনাই মাস্ট করব নাকি স্যার বিষয়টা? এই ধরনের পেশেন্টের করে নেওয়াটা, অবজারভেশন করাটাই ভালো। ধরেন যে বললো যে আমার ব্যথা করতেছে ভাই, একটু হাঁটলেই ব্যথা করতেছে ডাক্তার সাহেব, এক্ষেত্রে আপনি পেশেন্টকে কখনোই 24 আওয়ার্স অবজারভেশন না করে ছাড়বেন না। ঠিক আছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা মশিউল, আমি একটা মিনিট একটু অ্যাড করি। মশিউল, হ্যাঁ বলেন। মশিউল, হ্যাঁ ওকে শিওর। আচ্ছা, যখন একজন পেশেন্ট আসে বুকে ব্যথা নিয়ে, তখন তো আমাকে ডিসাইড করতে হবে এটা আসলে অ্যানজাইনা নাকি অ্যানজাইনা না। ঠিক আছে? সো আপনি যেটা বললেন যে পরিশ্রম করলে বাড়ে, বিশ্রাম করলে কমে এবং সেন্ট্রাল চেস্ট পেইন, এটা দিয়ে আমরা বুঝে গেলাম অ্যানজাইনা। ঠিক আছে, এবার আমার দ্বিতীয় কোশ্চেন থাকবে, এটা কি স্টেবল অ্যানজাইনা নাকি আনস্টেবল অ্যানজাইনা। তো মশিউল বলেছে যে একটা স্টেবল অ্যানজাইনার একটা লং একটা প্রেডিক্টেবল হিস্ট্রি থাকে। ঠিক আছে, আনস্টেবল অ্যানজাইনার 3টা ক্যারেক্টারিস্টিক্স, এটা আপনাদের ডেভিডসনের বইতে লেখা আছে, যে অ্যানজাইনা নিউ অনসেট অ্যানজাইনা, কারো যদি 2 মাসের মধ্যে অ্যানজাইনা ডেভেলপ করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্রিসেন্ডো অ্যানজাইনা। ক্রিসেন্ডো অ্যানজাইনা মানে হচ্ছে অ্যানজাইনার ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশনটা বেড়ে যাচ্ছে। কিরকম? আগে সে হচ্ছে যে 10 মিনিট হাঁটলে তার অ্যানজাইনা হতো, এখন সে 3 মিনিট হাঁটলে তার অ্যানজাইনা হয়। আগে তার বুকে ব্যথা হতো হয়ে রেস্টের সাথে সাথে চলে যেত, এখন রেস্ট নিলে কিছু সময় পরে এটা 1 থেকে 2 মিনিট পারসিস্ট করে। ঠিক আছে, আগে দিনের মধ্যে তার 2 বার 3 বার ব্যথা আসতো, এখন দিনের মধ্যে 6-7 বার আসে। তো এই জিনিসগুলো যদি পরিবর্তন হয়ে যায় বা এখন হচ্ছে রেস্টেও চলে আসে, তাহলে এই যদি আনস্টেবল অ্যানজাইনার এই 3টা ফিচারের যদি কোনোটা পাওয়া যায়, যে হয় নিউ অনসেট, অথবা এটা হচ্ছে যে ক্রিসেন্ডো অ্যানজাইনা, অথবা রেস্টে হয়, তাহলে আমরা এটাকে আনস্টেবল অ্যানজাইনা। এবং আনস্টেবল অ্যানজাইনা এই যে পার্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, আপনাকে তখন অ্যাকিউট করোনারি সিনড্রোমের পাথরের মধ্যে ঢুকে যেতে হবে আসলে। সেই পেশেন্টের ট্রিটমেন্ট করা লাগবে, সেই পেশেন্টের রিস্ক সেফটি বিবেচনা করতে হবে। ঠিক আছে, যেটা ক্লিয়ার? বললেন যে আসলে আনস্টেবল এনজাইনা, আমি যেটা বলতে চাচ্ছিলাম বা আপনি চাই নাই আসলে, এটা আসলে আমি এক্সপ্লেন করে দিলেন যে আসলে আনস্টেবল এনজাইনা অনেক ভ্যারাইটি আছে, কিন্তু আপনার কাছে যে রোগীটা বলবে যে আমি অল্প একটু হাঁটলে আমার ব্যথা হচ্ছে, তাকে আপনি আনস্টেবল এনজাইনা ধরে নেওয়াটাই ভালো আর কি।
এখন আপনার টি ওয়েভ নিয়ে আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। দেখেন আমি কিন্তু কিছু ইন্টারেস্টিং কথা বলেছি, যেমন হাইপারভেন্টিলেশন, পোস্টপ্রান্ডাল, এগুলিতে কিন্তু টি ওয়েভ ইনভার্সন হতে পারে। তো আপনারা লক্ষ্য রাখবেন টি ওয়েভ ইনভার্সন Sir, দেখতে। I have a question. অফ কোর্স, হ্যালো। Yes, sir. Sir, normally hysteria patient তো hyperventilation এর জন্য হয় হিস্টেরিয়াতে। জি জি জি। So স্যার যদি হিস্টেরিয়াতে যদি ইসিজি করা হয়, লাইক পেশেন্টের বুকে পেইনও আছে সে বলতেছে, তাহলে কি ইনভার্সন পাবো? পেতে পারেন, আনকমন না। আমরা কিন্তু অনেক ফিমেলের টি ইনভার্সন পাই, এটা খুব কমনলি পাই। তবে আপনাকে যেটা বলেছি যে নরমাল ভেরিয়েন্ট যে টি ওয়েভের প্যাটার্ন গুলি আছে, বিশেষ করে দেখলেন যে আপনি একটা ইয়াং ফিমেল পেশেন্ট হিস্টেরিয়া নিয়ে আসছে, তার বাই দিস টাইম আপনি অলরেডি V1 থেকে V3 পর্যন্ত এমনিতেই কিন্তু টি ওয়েভ ইনভার্সন পেতে পারেন উইদাউট ডিউ টু দ্য রিজন অফ হাইপারভেন্টিলেশন, ঠিক না? কারণ এটা তার পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন হতে পারে। অথবা আপনি 2-3 ABF এ কিন্তু ফিমেলদের এমনিতেই টি ওয়েভ ইনভার্সন পেতে পারেন ডিপেন্ডিং অন দ্য RNS ওয়েভ। সুতরাং সেগুলিও কিন্তু হতে পারে, আর হাইপারভেন্টিলেশন থেকে তো হতেই পারে। সাধারণত আমরা কিন্তু এটা নট আনকমন। আপনি এরকম যে আমার পার্সোনালি একটা এক্সপেরিয়েন্স যেটা বললাম আপনাকে, একজন এরকম ভেন্টিলেট করে আসছিলেন, আমি জানতাম না পেয়েছি আর কি। পারে ধরুন হাইপারভেন্টিলেশনের জন্য অথবা পেশেন্টের পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্নের জন্য অন্য কোনো নরমাল ভেরিয়েন্টও এটা হবে যে আপনার ইনভার্সনটাকে সিমেট্রিক্যালি ডিপ। যদি দেখেন যে সিমেট্রিক্যালি ডিপ, তাহলে আপনারা মোটামুটি সুস্থ থাকতে পারেন, অথবা একটা ডিপিডিসিজি করে দেখেন আধা ঘন্টা পরে যদি সন্দেহ থাকে। আর যদি কারো থাকে আমরা একটু আলোচনা করতে পারি। আমি যতটুকু বলেছি এতে যদি আপনি করেন যে না আমার এই জিনিসটা বা সমস্যা হয়েছে বুঝতে, আর আরেকজন আমিন ভাই এটাকে একটু এক্সপ্লেন করবেন? আমি অথবা যিনি কোশ্চেন করেছেন আর জানা থাকে আমাদের আলোচনা করতে পারেন। কারণ হ্যাঁ, ডিউ ইন্টারস্টিউটা আমিন ভাই বলেন। হ্যাঁ, এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে এবং সেখানে একটা আপস্লোপিং এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে এবং সাথে হচ্ছে একটা টল পিক টিওয়েভ পাওয়া যায়। এটাকে হচ্ছে ডিউ ইন্টারস্টিউভ বলে। মশিউল তুমি তোমার মেসেঞ্জার চেক করতে পারো, আমি ওখানে একটা ছবি পাঠিয়েছি, তুমি সম্ভব হলে এটা একটু শেয়ার করো। এটা সাজেস্ট করে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা, এই আর্টারিটা অক্লুশন ইন্ডিকেট করে এই ডিউ ইন্টারস্টিউভ। কারো যদি অ্যান্টেরিয়র লিড গুলোতে এরকম আপস্লোপিং এসটি ডিপ্রেশন এবং একটা টল টিওয়েভ পাওয়া যায়, তখন হচ্ছে যে আমরা যেটা জানি ওয়ালেনবার্গ সিনড্রোমে যে ডিপ টিওয়েভ ইনভার্সন না, এটা হচ্ছে ডিউ ইন্টারস্টি, ঠিক ওয়েলেন্সটি না। এটা হচ্ছে যে আপস্লোপিং এসটি ডিপ্রেশন এবং টল টি। আমি তোমার মেসেঞ্জার একটা ছবি দেখো, আমি এটা পাঠিয়ে রেখেছি। আচ্ছা আমি দেখি এটা। মশিউল, আদিল কথা শোনা যাচ্ছে? আচ্ছা আমি হ্যাঁ শোনা যাচ্ছে। আদিল একটু সামারি করে দিবা নাকি স্টুডেন্টের জন্য সোফার আজকের? থ্যাংক ইউ ডক্টর মশিউলকে যে আজকে এরকম একটা সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা টিওএফ নিয়ে আলাপ করলাম। সো টিএফ এ যেটা ছিল, আমরা ফার্স্টে নরমাল এবং অ্যাবনরমাল দুই ভাগে ভাগ করেছি। নরমালের মধ্যে টিএফ গুলা ইনভার্টেড হতে পারে, আবার টলও হতে পারে। আবার অ্যাবনরমাল টিএফ এর মধ্যে এটা হচ্ছে টি ইনভার্সন থাকতে পারে, আবার টল টিএফ এও থাকতে পারে। এখানে ডক্টর মশিউল সবগুলো জিনিসই সুন্দর এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে বুঝিয়েছেন। যদি আমরা জেনারেলি বলতে চাই, টিওএফ যদি চেস্ট লিডে যদি 10 ঘরের বেশি হয় এবং লিম্ব লিডে যদি 5 ঘরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা টল টিওএফ বলবো। একটা নরমাল পারসন, স্পেশালি ইয়াং ফিমেলদের ক্ষেত্রে টল টিওএফ থাকতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি কোনো ইসিজিতে এস এর হাইটটা যদি আর এর বেশি হয়, মানে এস যদি মোর দেন আর হয়, তাহলে সেক্ষেত্রে টিওএফটা টল থাকাটা নরমাল, তাই না? আচ্ছা, সেটার রেশিও মানে যেটা বলা হয় যে টি ফলোস আর ওয়েভ। যদি দেখা যাচ্ছে আর এর হাইট কম, তাহলে টি ফ্ল্যাট অথবা ইনভার্টেড হতে পারে, ডিপেন্ডিং অন দ্য অ্যাসপেক্ট। রাইট। আবার বিনাল রিপোলারাইজেশন এই ক্ষেত্রে হচ্ছে থাকতে পারে, নরমালি টিউবটা একটু টল থাকতে পারে। আবার টি, আমরা নরমাল টি ইনভার্সনের কথা আমরা জানছি।
তো এখানে যে কথাটা আমরা সেটা ডিপ টিউব নরমাল টিউবিং নরমাল পার্সনের ক্ষেত্রে যদি টিউব ইনভার্সন থাকে সেটা হবে অ্যাসিমেট্রিক্যাল। সোজা কথায় যদি টিউব ইনভার্সনটা অ্যাসিমেট্রিক্যাল হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নরমাল ভেরিয়েন্ট হবে। তারপরেও আমাদেরকে ক্লিনিক্যালি সেটা কোরিলেট করতে হবে। আর অ্যাবনরমালের ক্ষেত্রে যখন আমরা আলাপ করছিলাম আমরা চিন্তা করেছি যে ডিপ টিউব ইনভার্সন। এক্ষেত্রে অ্যাবনরমালের ক্ষেত্রে টিউব ইনভার্সনটা হবে সিমেট্রিক্যাল, তার মানে মিরর ইমেজ। আমরা যদি মাঝখানে একটা লাইনটা নিই এটা একটা মিরর ইমেজ হবে। এবং ডিপ কখন বলবো, সেটা যদি আইসোলেটিক লাইন থেকে 2 মিলিমিটারের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ টিউব ইনভার্সন। তিনটা কমন কোজ, মোস্ট কমন কোজ যেটা দেখা যাচ্ছে স্লাইডে, একটা হচ্ছে ইস্কিমিয়া যদি হয় ট্রান্সফোরাল ইস্কিমিয়া, একটা হচ্ছে যদি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হয় এপিক্যাল ভ্যারাইটি সেক্ষেত্রে, এবং সেরেব্রাল টিউব যেমন স্ট্রোকের ক্ষেত্রে বা সাবঅ্যাকুট হ্যামারেজ এগুলোর ক্ষেত্রে পাওয়া যেতে পারে। আর আনকমনলি কিছু যেমন অ্যাকুট অ্যাবডোমেন পালমোনারি এম্বোলিজম বা হাইপোক্যালিমিয়া এসব ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এবার যদি চলে আসি আমরা অ্যাবনরমাল টল টিউব যদি বলি, যে টল টিউব যেটা বললাম যে 10 ঘর এবং 5 ঘরের বেশি হলে তিনটা কজের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সাবএন্ডোকার্ডিয়াল ইসকিমিয়া কিছু বইতে বলা আছে, আর কিছু জায়গায় বলা আছে হাইপার একুটেমিয়া, আরেকটা হচ্ছে হাইপারক্যালিমিয়া, এবং আরো অন্যান্য আদার মেটাবলিক অ্যাবনর্মালিটির ক্ষেত্রে হতে পারে। এবং আরেকটা কজ হচ্ছে এক্সেন্ট্রিক এলভিএচ, যেটা ডক্টর মশিউল বলছিলেন যে মাইট্রাল রিগার্জিটেশন বা অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকলে সেক্ষেত্রে এলভিএচ এর সাথে 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 তাদের এখানে ভলিউম ওভারলোড হয়, তাদের ক্ষেত্রে আমরা এক্সেন্ট্রিক এলভিএচ বলছি। এই তিনটা কেসের ক্ষেত্রে অ্যাবনর্মাল টল টিউবটা পাওয়া যেতে পারে। সো আমাদের ক্ষেত্রে একটা কিছু কোশ্চেন আসছিল যে এখানে মেইনলি যে দুটো ফ্যাক্টর, যেটা হাইপার একুট এমআই এবং একটা যেটা হাইমিয়ার, দুটো টল টি এর মধ্যে আমরা কিভাবে ডিফারেন্স করব। টল টি এর ক্ষেত্রে যেটা হচ্ছে হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে বেসড হবে ন্যারো, এবং ইসকিমিয়ার ক্ষেত্রে হবে ব্রড বেসড হবে। এবং হাইপারক্যালিমিয়া যখন হয় তখন আমরা একটা গ্লোবালি মানে অলমোস্ট অল ইসিজি তে জেনারেলাইজড টল টি পাবো, কিন্তু যেহেতু ইসকিমিয়াটা লোকালাইজড ফর্মে হয় সেজন্য আমরা কিছু স্পেসিফিক জায়গায় লোকালাইজড টিউএফ একটা টল পাবো। হাইপারক্যালিমিয়া যেহেতু একটা ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, এবং আমরা জানি ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি থাকলে কিউটি আমি কি করছি, হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কিউটিটা নরমাল থাকবে, কিন্তু ইসকিমিয়ার ক্ষেত্রে কিউটিটা প্রলঙ্গেশন থাকতে পারে। আবার আরেকটা যেটা টি ওয়েভের যেটা এন্ডটা যেটা হাইপারক্যালিমিয়া সেক্ষেত্রে হবে শার্প পয়েন্টেড টিপ হবে, কিন্তু যেটা ইসকিমিয়া সেখানে সেটা হবে রাউন্ডেড টিপ হবে। আবার যেহেতু ইসকিমিয়ার ক্ষেত্রে এসটি এলিভেশন এসটি ডিপ্রেশন এই জিনিসগুলো থাকতে পারে, কিউএফ থাকতে পারে, কিন্তু হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো ইসকিমিয়ার ফিচার থাকবে না। সো এগুলো আমি মনে করি যে মেইন টেক হোম মেসেজ গুলো নেওয়া উচিত আর কি সবার জন্য। তারপর আমরা অনেক কিছু ডিসকাস করেছি, সিউডো নরমালাইজেশন, আরো কিছু বায়োফিজিক টি ওয়েভ, ই ওয়েভ, তারপর আরন টি ফেনোমেনন, এটা কি উইন্টার টি ওয়েভ, এগুলো ছিল। বাট আমি যেগুলো সামারাইজ করলাম আমি মনে করি যে বেসিক যে জিনিসগুলো এবং প্র্যাকটিক্যাল নিডের জন্য যে জিনিসগুলো এইগুলাই মেইন টেক হোম মেসেজ নিয়ে যাওয়া উচিত সবার জন্য। তারপর যে যেটা এক্সট্রা নিয়ে যেতে পারি সেটা তার জন্য ভাবছি। থ্যাংক ইউ ডক্টর মশিউল, আমি 1 সেকেন্ড একটা কথা বলে শেষ করে দিই। মশিউল কনক্লুডিং। মশিউল, হ্যাঁ ভাইয়া বলেন। আমি যে সবাই যদি জাস্ট ডিপ সিমেট্রিক টিওয়েভ ইজ সাজেস্টিভ অফ ইসকিমিয়া এই কথাটা মনে রাখে আজকে ক্লাসের শেষে, তাহলেও তুমি অনেক দূর সাকসেসফুল। আমি শুধু এই কথাটাই বলবো। ওকে, হ্যাঁ সেটা অবশ্যই, সেই জিনিসটা মনে রাখতে হবে। আর একটা কথা হচ্ছে যে আপনারা ইসিজি তে যদি টি ওয়েভ নরমাল পান তাহলে কিন্তু ধরে নেবেন না যে পেশেন্টের কোনো ধরনের কার্ডিয়াক প্রবলেম নাই, সেটা কিন্তু ধরে নেওয়া যাবে না। অনেক সময় কিন্তু আপনার টি ওয়েভ নরমাল থাকা সত্ত্বেও পেশেন্টের কিন্তু নন স্টেল এপিডেমিক পর্যন্ত হতে পারে ইসিজি। এই যে ডি উইন্টার্স টি, হ্যাঁ রাইট। আরেকটা কথা একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন ডি উইন্টার্স টি প্যাটার্ন, আমি আসলে যেটা জানতাম যে ওয়েলেনবার্গ সিনড্রোম, যেটা ওয়েলেন সিনড্রোম আর এটা একই মনে হচ্ছে আমার কাছে, যে প্রমিনেন্ট টি ওয়েভ থাকবে B12 তে আর এসটি ডিপ্রেশন থাকবে, কিন্তু টি ওয়েভটা প্রমিনেন্ট হবে এবং অনেক আপরাইট হবে। সেই জিনিসটা অ্যান্টেরিয়র ইসকেমিয়া অথবা এলএডি, যেটা এলএডি প্রক্সিমাল আর্টারি অক্লুশন কে ইন্ডিকেট করে। এই ধরনের পেশেন্টের এলএডি তে যদি প্রক্সিমাল এলএডি যদি অক্লুশন হয় তাহলে যে ইসকেমিয়া হয় সেই ইসকেমিয়া থাকলে আমরা এরকম প্যাটার্ন পেতে পারি। B1 সাধারণত পর্যন্ত থাকে, সেটাকে বলা হয় ওয়েলেন সিনড্রোম। এবং এটার যে টি ওয়েভটা সেটাকে সম্ভবত বলা হচ্ছে ডি উইন্টার প্যাটার্ন সম্ভবত, এটা এখানে দেওয়া আছে, কিন্তু এটাকে টি বলা হয় না, হচ্ছে ডি উইন্টার প্যাটার্ন। এটা সম্ভবত সেম জিনিস, আমার তো সেমই মনে হয়।
মশিউলের মাইক্রোফোনের মাউথপিসের মধ্যে একটু সমস্যা আছে মনে হয়, একটু ওইখান থেকে নয়েজ তৈরি হয়। আচ্ছা নেক্সট টাইম একটু চেঞ্জ করে নিলে ভালো হবে একটু। হ্যাঁ, এটা আসলে না ধরে রাখলে এরকম ঝুলতে থাকে, তো তখন এরকম শব্দ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লক্ষ্য ঠিক করি আছে। না, এখন দেখলাম। হ্যাঁ আমি যেটা বলছিলাম যে ওয়েলেন্স সিনড্রোম, আমি জানতাম ওয়েলেন্স সিনড্রোম নামে, কিন্তু এটা ক্রাইটেরিয়া গুলি অনেকটাই মিলে যাচ্ছে ডি উইন্টার প্যাটার্নের সাথে। আলামিন ভাই, আপনি কি একটু বলবেন যে দুইটাই কি সেম জিনিস কিনা? সো ফার আই নো মশিউল, দুইটা সেম না, এক্স্যাক্টলি সেম না। দুইটাই এলই ডিলিশন ইন্ডিকেট করে, বাট ডি উইন্টার্স প্যাটার্নটা হচ্ছে এরকম, যেটা ছবি দেখাচ্ছি আমরা, যে এখানে এসটি সেগমেন্টের ডিপ্রেশন এবং একটা আপস্লোপিং ডিপ্রেশন থাকে এবং একটা একটা লার্জ টি ওয়েভ দেখতে পাচ্ছি। আর ওয়েলেন্স টিটা হচ্ছে ডিপ সিমেট্রিক্যাল টি ওয়েভ ইন দ্য অ্যান্টেরিয়র লিড, পার্টিকুলারলি ভি1 থেকে ভি4, ডিপ সিমেট্রিক্যাল টি ওয়েভ, সেটা হচ্ছে ওয়েলেন্স টি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইনভার্টেড আর এটা হচ্ছে আপরাইট। হ্যাঁ, এটা হচ্ছে আপরাইট। আচ্ছা, এটা হতে পারে। তাহলে যেটা আপরাইট সেটা হচ্ছে যে ডি উইন্টার, যেটা ডাউনওয়ার্ড সেটা হচ্ছে ওয়েলেন্স সিনড্রোম। হ্যাঁ রাইট মশিউল। স্যার লাস্টের কথাটা আরেকবার একটু বলেন কাইন্ডলি। এখানে যিনি কোশ্চেন করেছেন যে ডি উইন্টার টি, আসলে ডি উইন্টার টি একটা প্যাটার্ন, এখানে এসটি ডিপ্রেশন থাকবে আর কিন্তু সাথে টল টি ওয়েভ থাকবে, ভি1 থেকে ভি3 সাধারণত থাকে। এখানে যে ছবিটা দেখানো আছে সেটা আসলে ভি3 তে, এটা ভি1 থেকেও থাকতে পারে। তো এদের ডিপ্রেশন থাকে কিন্তু টিটা দেখেন অনেক বড়। তো এই ধরনের প্যাটার্ন যদি থাকে তাহলে এটাকে বলা হয় ডি উইন্টার প্যাটার্ন। এটার অপোজিট যেটা আমি জানতাম, সিমিলার প্যাথোলজি, কিন্তু টি ওয়েভটা ইনভার্টেড থাকে সাধারণত। ভি1 থেকে ভি3 পর্যন্ত টি ওয়েভটা ডিপ সিমেট্রিক্যালি ইনভার্টেড থাকে এবং প্যাথোলজিটা সেম, এটা হচ্ছে এলএডির একটা লিশনের জন্য। তো এই দুইটারই একই, ওইটার নাম হচ্ছে ওয়েলেন্স সিনড্রোম যেটা ইনভার্টেড, আর যেটা আপরাইট সেটাকে বলা হয় ডি উইন্টার প্যাটার্ন। থ্যাংক ইউ স্যার। তাহলে আলামিন ভাই, আমরা কি আরো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকেন, এখন আমি দেখছি যে 42 পার্টিসিপেন্ট আছে, এখানে একজন ফরেনার ছিলেন, উনি কি একটু শেয়ার করবেন আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? Did you understand everything? Can you just speak up? ইয়েস স্যার, সবকিছু স্যার অনেক ভালো ছিল স্যার, বিকজ আপনার লাইক দি স্পিড স্যার একটু ফাস্ট ছিল, বাট আমরা মানে স্যার অনেক জিনিস বুঝা গেছে, বাট কিছু কিছু জায়গায় স্যার can we arrange some different type of chat books for foreigners to? Yeah, I think Dr. Alamin will take the step to have a separate conversation with you, but you must not. That will be fine for us, sir. Issues. There are some also. Okay, doctor, please contact with me isolatedly. I will arrange something for you. Okay. And I want to add here, Dr. Kisharak, right? Sir, actually, I'm not a doctor. I'm the final year student from Kashmir. Okay, no problem. You are going to be doctor. The problem is there will be always some technical issues also. As you have seen here that frequently my microphone moved away from my mouth, and that's why the sound was pretty bad. So there will be always some technical issues. Yes, sir. So separately. তারপরে স্যার অনেক ভালো হয়েছে। Thank you very much. I really appreciate your attendance here, because I think you are not a doctor, but you are to show up here and ask questions, and also you are really interested to know a lot from this. Sir, anyone else? I think Alamin bhai, that's it. Okay, thank you, Moshiur. Your students have enjoyed a lot. Thank you সবাইকে। আমরা ইনশাআল্লাহ কালকেও ক্লাস নিব চেম্বার এনলার্জমেন্টের উপরে। আমি সবাইকে অগ্রিম সবাইকে ইনভাইট করে রাখছি ক্লাসের জন্য। Thank you very much. Thank you, Moshiur. Thank you. ভালো থাকবেন, কর্মক্ষেত্রে দূরে থাকবেন।